আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। তার নাম জাহিদ হাসান। ওনার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের বানিয়া তালুক গ্রামে। ওনার সাবজেক্ট বা ওনার ব্যাচ নাম্বার কত, উনি কোন হলে ছিলেন, সঙ্গত কারণে এটি বলতে পারছি না। উনি এই বিষয়টি প্রকাশ করতে নিষেধ করেছেন। আর অন্যান্য ব্যাপার যেগুলো রয়েছে তার মধ্যে কয়েকটি জিনিস, যেমন হলের নাম, এই নামটা না বলতে অনুরোধ করেছেন, যার কারণে আমরা এটা বলছি না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়। ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর, আর এই নামেই এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকলেই প্রকৃতির এক অনন্য গহ্বরে যেন আমরা হারিয়ে যাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি হল রয়েছে। তার মধ্যে একটি হল যার পেছন সাইডে বিস্তীর্ণ এলাকা জুড়ে বন জঙ্গল রয়েছে। আর আজকের এই ঘটনাটি সেই জায়গাকে কেন্দ্র করেই। তো জাহিদ হাসান ভাই উনি কিন্তু বেশ বছরখানেক আগেই লেখাপড়া শেষ করে বেরিয়ে গেছেন, এখন ব্যবসা বাণিজ্য করছেন। তো সময়টা 2017 সাল, যখন ওই সময় ঘটনাটি ঘটেছিল 2017 সালের ডিসেম্বর মাসে। যেহেতু আশেপাশে গাছপালা বেশি, সেই কারণে শীতের প্রকোপটা কিন্তু ওদিকে একটু বেশিই থাকে। তো যেই হলে উনি ছিলেন, সঙ্গত কারণ সেই হলের নামটা বলছি না, তো এই হলের দুইটা ব্লক রয়েছে, এ ব্লক, বি ব্লক। বি ব্লক হলের সামনের দিকে আর এ ব্লক হলের পেছন দিকে। এ ব্লকের গেটের পেছনেই রয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জঙ্গল। আর ডিসেম্বর মাসে তো ওই জায়গাতে মারাত্মক শীত পড়ে। ওনারা হলের সিনিয়র জুনিয়র যারা আছেন আর কি, তো এরকম প্রায় 10 থেকে 12-13 জনের একটা গ্রুপ ছিলেন। ওনারা অনেক রাত পর্যন্ত রেগুলার ব্যাডমিন্টন খেলতেন। এইরকম একদিন খেলার মধ্যেই ওনাদের প্ল্যান হয় যে বারবিকিউ পার্টি করবেন। তো কথায় কথায় ভেন্যু ঠিক করা হয় সেই পেছনের জঙ্গলে। আর এই পেছনের জঙ্গলে কিভাবে বারবিকিউ করবেন এই বিষয়ে পরিকল্পনাও বিস্তীর্ণভাবে ওনারা আলোকপাত করেন আর কি, কীভাবে কী করবেন, কে কোন দায়িত্ব নেবেন আর কি। তো ডিসিশন হয় পরদিন ওনারা টোটাল 8 জন মিলে বারবিকিউ করবেন। তো এই নামগুলো প্রকাশ অবশ্য সমস্যা নাই, নামগুলো আমরা সময়ে সময়ে বলবো আর কি বোঝার সুবিধার্থে। তো ওনারা যে কয়েকজন ছিলেন তার মধ্যে জাহিদ হাসান ভাই তো ছিলেন, অমি নামে একজন ছিল, আদিত্য নামে একজন ছিল, ওনারা অবশ্য 3 জন বন্ধু। তারপর আরও কয়েকজন ছিলেন সিনিয়র, তার মধ্যে অমিত দা, তন্ময় দা, গোবিন্দ দা, শাহরিয়ার ভাই, কাজল ভাই, এরকম বেশ কয়েকজন ছিলেন। তো কাজল ভাই ছিলেন সবচেয়ে সিনিয়র এবং উনি কিন্তু প্র্যাকটিসিং মুসলিম ছিলেন আর কি। আর কাজল ভাইয়ের সাথে কিন্তু এই জিন রিলেটেড অনেক আলোচনা প্রতিদিনই হতো। ঘটনার দিন সন্ধ্যায় ওনাদের প্ল্যান অনুযায়ী ওনারা বাজার করেছেন, শুকনো কাঠ, কেরোসিন, কয়লা এগুলো জোগাড় করেছেন, কিনেছেন আর কি। এরপর মাংস প্রসেস করে ওনারা প্রতি রাতের মতো ব্যাডমিন্টন খেলতে নেমে গিয়েছেন। তো ওই দিন একটু আগেই খেলতে নেমেছেন, কারণ খেলা শেষ করে ওনারা জঙ্গলের ওই সাইডটাতে যাবেন, এরকমই প্ল্যান ছিল। রাত 9টার দিকে ওনারা বের হয়েছেন এ ব্লকের গেট দিয়ে জঙ্গলের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, এ ব্লকের গেট পেছনের দিকে হয়, ওই গেট রাত 8টার দিকে বন্ধ করে দেয়া হতো। আর যারা গার্ড ছিলেন তারা ওনাদের সবাইকে তো চিনতেন, তো গার্ডদের কাছ থেকেও অনেক ঘটনা ওনারা শুনতেন আড্ডায় বসে। আর এই কারণেই এই গার্ডদের সাথে ওনাদের সখ্যতাও বেশ ভালোই ছিল। আর এই ভালো সম্পর্কের কারণেই যিনি গার্ড ছিলেন উনি গেটের চাবিটা ওনাদের কাছে দিয়েছিলেন আর কি, কারণ অনেক রাতে ফিরবেন তো, আর অনেক বড় হল। বি ব্লকের গেট থেকে এসে এ ব্লকের গেটের তালা খুলে দিতে বেশ কষ্ট হবে ওই গার্ডের। এই হ্যাসেল যেন না হয় এই কারণেই ওই যিনি গার্ড উনিও আর না করেন নাই, উনিও একটু নিরিবিলি থাকতে চেয়েছিলেন। আর যেহেতু পরিচিত, কোনো সমস্যা হওয়ার কথা না, এই জন্য উনি চাবিটা দিয়ে দিয়েছিলেন আর কি। ওই জঙ্গলটায় ঢোকার রাস্তা 2 দিক দিয়ে, একটা গেট দিয়ে বের হয়ে একদম ডান পাশের হলের কোণা বরাবর দিয়ে, আর একটা রাস্তা হলো
একদম বাম পাশের হলের কোণা বরাবর দিয়ে। যে কোনো দিক দিয়েই জায়গাটাতে যাওয়া যায়, আর পুরো জঙ্গলটাই বেশ ভুতুড়ে। তো ওই রাতে ওনারা ডান পাশের রাস্তাটা দিয়ে ঢুকেছেন। ওই সাইডটায় গ্রুপ নিয়ে আড্ডা দেওয়ার জায়গাটা বেশি। জঙ্গলে ঢুকে ওনারা একটা জায়গা ফিক্সড করেন। তো একটা ঝোপের মধ্যে ন্যাচারালি এটা তৈরি হয়েছে, বেশ খালি একটা জায়গা, সুন্দর একটা জায়গা। তো ওই জায়গাটায় 9 থেকে 10 জন গোল হয়ে বসে আড্ডা দেওয়ার জন্য যথেষ্ট একটা পরিবেশ রয়েছে। আর একটা সাইড খোলা, ওই সাইডটা দিয়ে তাকালে অনেক বড় খোলা একটা জায়গা মনে হয় আর কি একপাশে। বর্ষায় খোলা মাঠের মতো ওই জায়গাটায় কোমর পানি থাকে, আর শীতে শুকিয়ে যায়। মাঠের শেষে আবার জঙ্গল, অনেকটা ভাওয়াল গাজীপুরের শালবন যেমন হয় ঠিক তেমন। তো গাছের ভেতরে, জঙ্গলের ভেতরে অনেক সময় কৃষি জমি থাকে না, তো ওই রকম আর কি একটা জায়গা আর কি ওনারা বেছে নিয়েছেন। তো ভেন্যু ঠিক করে ওনারা কাজ শুরু করেন, কয়লায় আগুন ধরানোর কাজ। তো বারবিকিউ করার অভ্যাস তো আগে থেকে ওনাদের ছিল আর কি, কীভাবে অ্যারেঞ্জ করতে হয় সব কিছু, কীভাবে কাজ করতে হয়। কয়লা, শুকনো কাঠ, কেরোসিন বেশি করে নিয়েছিলেন, কারণ জঙ্গল এরিয়াতে প্রথমবার আয়োজন করেছেন। হঠাৎ করে কোনো জিনিসের যদি শর্ট পড়ে, ওই রাতের বেলা কোত্থেকে আনবেন, এই চিন্তা করেই মূলত আগে থেকেই সব কিছু বেশি বেশি করে নিয়ে এসেছিলেন আর কি। এর আগে ওনারা হলের ছাদে বারবিকিউ করেছেন, কিন্তু জঙ্গলেই প্রথম। তো যাই হোক, প্যারানর্মাল ব্যাপারটা এই পর্যন্ত শুরু না হলেও প্যারানর্মাল বিষয়ের লক্ষণটা শুরু হয় কয়লায় আগুন ধরানোর সময় থেকেই। সব কিছু বেশি করে আনার পরেও কোনোভাবেই ওনারা কয়লায় আগুন ধরাতে পারছিলেন না, না কাঠে না কয়লায়। তো এই জাহিদ হাসান ভাই এবার বুদ্ধি করে একটা ছোট চার্জার টেবিল ল্যাম্প নিয়ে এসেছিলেন। ওনাদের প্ল্যান ছিল শুকনো কাঠ দিয়েই ক্যাম্প ফায়ার করার। মোবাইলের টর্চ তো আছেই, কিন্তু প্রায় 1 ঘন্টা চেষ্টার পরও কোনো রকম সামান্য একটু আগুন ধরাতে ওনারা সক্ষম হয়েছিলেন আর কি। তাও কেরোসিন দিয়ে, ন্যাচারালি জ্বলে না, চললে আবার নিভে যায়। কয়লার অবস্থাও সেম, যার জন্য উনি লাইট বের করে লাইট জ্বালিয়েছেন। তখন চারদিকে কেমন যেন একটা অস্বস্তিকর নীরবতা। অনেক মানুষ থাকায় প্রথমে ওনাদের মাথায় এই বিষয়ে তেমন কিছুই আসে নাই। তাই সবাই আড্ডা দিতে দিতে কষ্ট করে হলেও বারবিকিউ রেডি করতে থাকেন। কিন্তু আগুন তো ভালো করে জ্বলছেই না। কটকটা শুকনো কাঠ, তারপর কেরোসিন দেওয়া সত্ত্বেও বড় আগুন না হয়ে কাঠ আস্তে আস্তে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। আবার আলাদা করে আনা শুকনো কয়লায় আগুন ধরলে যেমন টকটকা লাল হয় তেমন হচ্ছে না, কিন্তু কয়লাও শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যেও আড্ডা দিতে দিতে ওনারা কাজ করছেন, অত কষ্টও হচ্ছে না। এদিকে বারবিকিউ এর মধ্য দিয়ে প্রায় 70% কমপ্লিট হয়ে গিয়েছে। মূলত এরপর থেকেই প্রথম ভিজিবল ঘটনা শুরু হতে থাকে। কিছুক্ষণ কাজ করে জাহিদ হাসান ভাই আর ওনার সাথে আরেকজন ছিলেন অমি, তো এই দুজন পাশাপাশি বসে রেস্ট নিচ্ছিলেন। ওনাদের দুইজনের পেছনের দিকে খোলা মাঠের মতো জায়গাটা, আর সামনের দিকে পুরোটাই ঘন জঙ্গল, আর বাকিটা ওনাদের দুইজনের মুখোমুখি বসা। হঠাৎ করেই জাহিদ হাসান ভাই উনি বাতাসের শব্দ শোনেন। হালকা বাতাস হলে পাতায় পাতায় ঘষা লেগে যেমন শব্দ হয় না, ঠিক ওই রকম শব্দ আর কি। কিন্তু গায়ে ওনাদের কোনো বাতাস লাগছে না। আবার যতটুকু আলো আছে তাতেও পাতা ওনারা নড়তে দেখছেন না কোথাও। এদিকে শব্দের উৎস ওনারা খুঁজছেন এদিক ওদিক তাকিয়ে। তো ওনার পাশে থাকা জাহিদ হাসান ভাইয়ের পাশে থাকা অমিও কিন্তু ব্যাপারটা খেয়াল করেছে। ওনারা নিজেরাও বেশ একে অন্যের দিকে তাকাচ্ছেন যে ব্যাপারটা কি। ঠিক ওই সময় আবার শব্দটা হয়। এবার মোটামুটি বেশ কয়েকজন শব্দটা যেই দিক থেকে আসছিল ওই দিকটা ওনারা ধরতে পারেন যে কোন দিক থেকে আসছে। তো একসাথে কয়েকজন 10 থেকে 12 হাত দূরের একটা গাছের দিকে তাকিয়েছেন। দেখেন বাতাসের শব্দ আসছে ওই গাছের উপর থেকে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, গাছের উপর একটা নির্দিষ্ট জায়গায় মোটামুটি 5 থেকে 6 ফিট মতো জায়গা নিয়ে পাতা নড়ছে, আর ওইটুকু জায়গায় কেমন যেন সাদা ধোঁয়ার মতো একটা কুণ্ডলি পাক খাচ্ছে। আর বারবিকিউ করার জন্য যে ধোঁয়াটা, ওই রকম ধোঁয়ার মতো ওই ধোঁয়াটা না, অনেক ঘন ধোঁয়া, এবং ধোঁয়াটা খুবই ভিজিবল, মানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।
আরও অবাক করা বিষয় হলো, বাতাসে পাতা নড়লে আশেপাশের অন্যান্য গাছের পাতাও তো নড়বে, তাই না? কিন্তু ঘটনাটা ঘটছে শুধু ওই 5 থেকে 6 ফুট জায়গার মধ্যে, মানে গাছের উপরে 5 থেকে 6 ফুট জায়গার মধ্যে, এর বাইরেও না। অতটুকু জায়গা ছাড়া আশেপাশের একটা পাতাও নড়ছে না। 10 থেকে 15 সেকেন্ড অমি আর জাহিদ হাসান ভাই ওই দিকে তাকিয়ে আছেন। ধোঁয়াটা আস্তে আস্তে কেটে যায় এবং পাতার শব্দ কিন্তু তখনও হচ্ছিল। এদিকে অমি জাহিদ হাসান ভাইকে বলে যে, আচ্ছা, আমি যেটা দেখছি তোরাও কি ওইটাই দেখছিস? তো কয়েকজন বলেন, হ্যাঁ তাই তো দেখছি। তো তখন মানে ওনাদের মধ্যে সবাই যারা ছিল সবাই যে দেখেছেন বিষয়টা এরকম না, কয়েকজন দেখেছেন। তো এদিকে এই জাহিদ হাসান ভাই বলছে যে, আচ্ছা, আমরা যে কয়জন দেখছি এখন চুপ থাক, অযথা মানুষ ভয় পাবে আমাদের সাথে যারা আসছে, দরকার নাই। আর ধোঁয়াটা তো কেটেই গেছে, এটা আমাদের চোখের ভুলও হতে পারে। তো যাই হোক, ওনাদের মধ্যে এই যে কাজল ভাই, জাহিদ হাসান ভাই, অমি, তারপর তন্ময়দা, ওনাদের আগেই জিন সংক্রান্ত অভিজ্ঞতা ছিল, বাকিদের ছিল না। তো কাজল ভাইকে আলাদাভাবে ডেকে যখন জাহিদ হাসান ভাই বলেন যে এরকম এরকম ওনারা দেখেছেন, তখন এই জাহিদ হাসান ভাইয়ের কাছে মনে হয় আগুন না ধরার কারণ এইটাই, কিছু একটা মানে আছে আশেপাশে। তো কাজল ভাই বলেন যে জায়গাটা তো ভালো না সেটা জানি, কিন্তু আমরাই যে এর খপ্পরে পড়বো এটা তো আশা করি নাই। যদিও বা লক্ষণ বোঝা যাচ্ছিল অনেকক্ষণ যাবতই। তো কাজল ভাই তো প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিসিং মুসলিম ছিলেন আর কি, উনি এক ওয়াক্ত নামাজও কাজা করতেন না। তো কাজল ভাই বললেন যে সমস্যা নাই, সবার শরীর বন্ধ করে দিচ্ছি। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না আমাদের সাথে। এখন কারণ তো কিছু একটা আছেই, এখন সেইটা বের করতে না পারলে সমস্যা আবার বেড়েও যেতে পারে। তখন এই জাহিদ হাসান ভাইয়ের মনে হয়, আচ্ছা, তন্ময়দা, তার সাথে তো জিন সংক্রান্ত সমস্যা আগে থেকেই ছিল, এটা উনি জানতেন। আর ওনাদের কারোরই আসলে ওইরকম খেয়াল শুরুর দিকে ছিল না যে ওনার সাথে আগে থেকে জিন সংক্রান্ত ব্যাপারটা ছিল। আর এটা সবসময় যে মানুষ মনে রাখবে এটাও তো আসলে সেটা যৌক্তিক বিষয় হতে পারে না, তাই না? কারোর সাথে জিন সংক্রান্ত সমস্যা থাকলেই তাকে নিয়ে কোনো জায়গায় আপনি যাবেন না, এমনটা তো হতে পারে না। তখন এই যে জাহিদ হাসান ভাই কাজল ভাইকে বলেন যে এই ব্যাপারটা, যে তার সাথে তো এই ধরনের সমস্যা রয়েছে। দেখুন কাজল ভাই সবার পেছনে গিয়ে গিয়ে আয়াতুল কুরসি পড়ে, সূরা ফালাক নাস পড়ে ফু দিতে থাকেন। কাউকে বুঝতে না দিয়েই এই জাহিদ হাসান ভাইকে বলেন যে, তুমি একটা কাজ করো, তুমি তন্ময়ের সাথে থাকো, ওকে কিন্তু একা হতে দিও না। এমনও হতে পারে তন্ময়কে হঠাৎ করে নিয়ে যেতে পারে, আর তখন ব্যাপারটা অনেক ভয়ঙ্কর পর্যায়ে যাবে, ইউনিভার্সিটিতে এটা নিয়ে ব্যাপক তুলকালাম হয়ে যাবে। সুতরাং তন্ময় যেন কোনোভাবেই একা একা আশেপাশেও না যায়। এদিকে এই তন্ময়দা, সে কিন্তু আগে থেকে জিন ঘটিত বিভিন্ন সমস্যা তার সাথে হওয়ার কারণে সেই সব বিষয়ে খুবই ভয় পেত। এই জন্য এই যে ধোয়ার ব্যাপারটা, এটা কিন্তু তন্ময়দা খেয়াল করে নাই ওইভাবে, এই জন্য মূল বিষয়টা তার কাছে গোপন করা হয়েছে। তো কাজল ভাইয়ের সাথে কথা শেষ করে এই যে জাহিদ হাসান ভাই উনি শরীরটাকে বন্ধ করেছেন, এরপর এই জাহিদ হাসান ভাই এবং অমি এই তন্ময়দাকে দুইজনের মাঝখানে নিয়ে বসেছেন। তা আড্ডার ছলেই তারা দিতে থাকেন যে খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি কাজ শেষ করে আমরা দ্রুত হলে ফেরত যাই আর কি, যত তাড়াতাড়ি সম্ভব। তো সময় যত যাচ্ছে কেমন যেন একটা গুমট ভাব চারদিক থেকে হচ্ছে, তো হচ্ছেই। একটা সময় সবারই সন্দেহ শুরু হয়, কারণ শীতের মধ্যে এমন ওয়েদার অসম্ভব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো প্রচণ্ড শীত, এটা তো সবার জানা আছে। বিশেষ করে ওই বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শীতের ধরনটা কেমন এটা তো ওনাদের চেনা। কিন্তু ওইখানে এমন একটা গুমট ভাব, তখন সবাই বুঝতে পারেন যে এমন কিছু একটা হচ্ছে যেটা হওয়ার কথা ছিল না। তখন কাজল ভাই, তো জাহিদ হাসান ভাই, তারপর অমি, এনারা আস্তে আস্তে অন্য কথা বলে ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করেন। ওনারা বলছেন যে জায়গাটা তো ভালো লাগতেছে না, রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করে চলো আমরা চলে যাই। তো ওনারা গোল হয়ে বসে খাওয়া দাওয়া শুরু করেছেন। এইটুকু পর্যন্ত মোটামুটি একটা লেভেলে ছিল, কিন্তু এরপর থেকেই শুরু হয় মারাত্মক লেভেলের ঘটনা। কোনো অশরীরীর উপস্থিতি থাকুক বা না থাকুক, ওই জিনিসটা যেন চাচ্ছিল উপস্থিতির সরব প্রমাণ দেখাতে। খাওয়া দাওয়া তখন মাঝামাঝি পর্যায়ে, সবাই খেতে খেতে মানে বিভিন্ন আলোচনা করছে, মানে খাওয়ায় ব্যস্ত থাকায় ক্যাম্প ফায়ারের আগুনটাও কিন্তু কমে গিয়েছিল। কারণ খাওয়ার সময় কেউ তো আসলে কেরোসিন ঢেলে দিতে পারছিল না, মানে অনেকেই। তো এইদিকে এই অমির চার্জারের চার্জ শেষ। হঠাৎ ওনাদের চারদিক থেকে কমপক্ষে 100+ শেয়াল একসাথে ডেকে ওঠে।
চতুর্দিক থেকে প্রচণ্ড শব্দ করে শেয়াল যদি ডেকে ওঠে, সেটা যেমন শোনায় ঠিক তেমন। যেই দূরত্বে শেয়ালগুলো ডাকছে তাতে মনে হচ্ছে ওনাদের থেকে সর্বোচ্চ 10 থেকে 15 ফিট দূরত্বে আছে, অথচ একটা শেয়ালও ওনারা দেখছেন না। সামনের দিকটা তো ফাঁকা, একটা সাইডে যেখানে মাঠ দেখা যায়, সেখান থেকে আওয়াজ আসছে, অথচ শেয়াল দেখা যাচ্ছে না। আর সময়টা শীতকাল, পাতা ঝরার মৌসুম, হাঁটলে তো পাতার শব্দ হবেই, এটা তো আটকানো অসম্ভব। আর সেইখানে এতগুলো শেয়াল এত কাছে চলে আসলো আর ওনারা কিছুই বুঝতে পারলেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেয়ালের আনাগোনা তো খুবই অ্যাভেলেবল, এটা তো অনেকেই জানেন। আর ওনাদের হলের এরিয়াতেও আরও অনেক শেয়ালের উপস্থিতি বেশি আর কি, কিন্তু শেয়ালগুলো কিন্তু এত কাছে কখনোই আসে না। আর পাল ধরে ঘুরলেও সর্বোচ্চ 20 থেকে 30টা শেয়াল, আর ছোট ছোট একটা পালে 3 থেকে 4টার বেশি শেয়াল আসলে ওইভাবে দেখা যায় না। শেয়ালের ডাকের সাথে তো ওনারা খুবই পরিচিত, তো এতগুলো শেয়াল কখনোই কিন্তু ওনারা দেখেন নাই। যাই হোক, 5 থেকে 6 সেকেন্ড সময় লেগেছে ওনাদের আসলে এই ধাক্কাটা কাটাতেই, যে আসলে হচ্ছেটা কি, এত শেয়াল একসাথে হঠাৎ করে ডেকে উঠলো কেন। তো জাহিদ হাসান ভাই কী করেছেন, সাথে সাথে খাওয়া বাদ দিয়ে বোতল থেকে কেরোসিন স্প্রে করেছেন আগুনে। যখনই আগুনটা দাউ দাউ করে একটু জ্বলে উঠেছে, অবাক করা বিষয়, তখনই একদম মুহূর্তের মধ্যে শেয়ালের ডাক বন্ধ হয়ে যায়। আবার সেই ভয়ঙ্কর নীরবতা ফেরত আসে। এতগুলো শেয়াল রাউন্ড শেপে, মানে বৃত্তাকার শেপে ওনাদের ঘিরে ধরলো, কখন আসলো কোনো শব্দই পেলেন না, আবার চলে গেল সেইটারও কোনো শব্দ হলো না, এটা কিভাবে সম্ভব? অথচ পুরো জঙ্গল ঝরা পাতা দিয়ে ভরা, শব্দ ছাড়া হাঁটা অসম্ভব। তার থেকেও বড় কথা, শেয়াল যখন পাল ধরে ডাকে তখন এক সিরিয়ালে অনেকক্ষণ ডাকে, আর এই ডাক এক এলাকা থেকে আর এক এলাকায় শেয়ালদের মধ্যে শিফট হয়, মানে অন্য শেয়াল যখন শোনে সেও ডাকতে থাকে। কিন্তু এইখানে যে এগুলো এত ডাকলো, দূরের কোনো শেয়ালের ডাক কিন্তু শোনা গেল না। আর শেয়াল যখন ডাকতে থাকে ডাকতেই থাকে, হঠাৎ করে একসাথে সবাই চুপ হয় না। আর ওদের ডাকে দূরবর্তী শেয়ালরা কেন ডেকে উঠল না? আর ক্যাম্পাসের কোথাও যদি একটা শেয়াল ডাকে, সেটা শেষ হয় ক্যাম্পাসের একদম শেষ মাথায় গিয়ে, তার মানে মধ্যবর্তী শেয়ালগুলো সেগুলো ডেকে ওঠে। আর শেয়াল কখনোই কিন্তু কয়েক সেকেন্ডের জন্য ডাকে না। তখন ওনারা ফাইনালি বুঝতে পারেন যে ওনারা কোনো একটা কিছুর পাল্লায় পড়েছেন। তো খাওয়া দাওয়া আর করা এই পরিস্থিতিতে সম্ভব নয়। তো জাহিদ হাসান ভাই দ্রুত আগে হাত ধুয়েছেন, এরপরে এই যে তন্ময়দা তার হাতটা খপ করে ধরেছেন, কারণ মাথায় একটা জিনিসই কাজ করছে, যে এই তন্ময়দাকে গ্রুপের মধ্যে একা হতে দেওয়া যাবে না, একা হলেই বড় একটা বিপদ হবে। 5 মিনিটের মধ্যে সবকিছু গুছিয়ে ওনারা রওনা দিয়েছেন হলের দিকে। সবাই হাতে একটা করে শুকনো কাঠ নেন আর কেরোসিন স্প্রে করতে করতে আগুন জ্বালিয়ে কোনো মতো জঙ্গল থেকে বের হয়ে আসেন। জঙ্গল থেকে বের হওয়ার পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। তো এইখানেই ঘটনাটা শেষ হতে পারতো, কিন্তু না, এর পরেও ঘটনা কিন্তু বাকি ছিল। হলে ফিরে হল গেটে তালা দিয়ে তো ওনারা ওয়াশরুমে গিয়েছেন হাত মুখ ধুতে, ফ্রেশ হতে, তারপর প্লেট আরও যেগুলো ছিল এগুলো তো ধুতে হবে আর কি। তো হল গেটটা হলের ঠিক মাঝ বরাবর, সেখান থেকে লম্বা করিডোর ধরে একদম ডান কোনায় একটা ওয়াশরুম আর বাম কোনায় আর একটা, প্রতি ফ্লোরেই এমনই আর কি। তো এই যে আদিত্য নামে যে ছিল, তার রুম নাম্বার ছিল 111। তো হল গেটের সাথেই ওর রুম। সবাই এইখানেই আসবে প্লেট ধুয়ে। তো উনিও আসছেন, মানে জাহিদ হাসান ভাই আসছেন সবার আগে, বাকিরা তখনও প্লেট ধোয়া প্লাস ফ্রেশ হওয়ার কাজগুলো করছেন। তো ওই দিন আসলে হঠাৎ করে কি একটা হলো, একটা ঘোরের মধ্যে চলে যান, একটা মায়াজালের মধ্যে আবদ্ধ হয়ে যান এই আমাদের জাহিদ হাসান ভাই। 111 নম্বর রুম থেকে সামনে 8 থেকে 9 কদম হাঁটলে হচ্ছে হল গেট, মানে 111 গেটের সামনে দাঁড়ালে হল গেট। আসলে ওভাবে গেট দেখা যায় না, বা হাঁটলে 2 সেকেন্ড লাগে না আসলে ওখান থেকে যেতে। তো উনি 111 সামনে দাঁড়িয়ে একটা সিগারেট হাতে নিয়েছেন ধরানোর জন্য। ঠিক তখনই ওনার কেন যেন মনে হচ্ছিল এই মুহূর্তে ওনার হল গেটে যেতে হবে, মানে হবে, কেন যেতে হবে উনি জানেন না, কেন যেন ওনার এটা মনে হচ্ছিল মনের মধ্যে। হঠাৎ করে এই বিষয়টা কেন আসলো? হঠাৎ করে আমাদের এরকম মনে হয় না যে এখনই এই কাজটা করতে হবে, যদিও বা সেই কাজটা করাটা জরুরি নয়, কিন্তু ওই জায়গা থেকে যেহেতু সরাসরি হল গেট দেখা যায় না, কিন্তু হঠাৎ করে ওইখানে যাওয়ার কি প্রয়োজন, এটা আসলে কোনো যুক্তি দিয়ে বোঝানো যাবে না, কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল এখনই ওখানে যেতে হবে। তো উনি একা, বাকিদেরকে উনি দেখছেন যে ওয়াশরুমে কেউ গিয়েছে, কেউ বের হচ্ছে হাত মুখ ধুয়ে। তো মাঝখানে প্রায় 15টা রুম রয়েছে আর কি,
তো উনি তো হল গেটে গিয়েছেন, গিয়ে একদম একটা ঘোরের মধ্যে বা মায়াজালের মতো কোনো একটা জিনিসে আবদ্ধ হয়ে যান এবং উনি কেচি গেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এরপর যেটা দেখেন খুবই অদ্ভুত একটি দৃশ্য। দেখেন খুব সুন্দর একটা সাদা ঘোড়া আস্তে আস্তে খুব সুন্দর শান্তভাবে হেঁটে কেচি গেটের ওপারে এসে দাঁড়ালো। অ্যারাবিয়ান হর্সের মতো বেশ উঁচু, কেশরগুলো এত সুন্দর, আর শরীর দিয়ে এক অপূর্ব জ্যোতি বের হচ্ছে। এবং ওই ঘোড়াটা জাহিদ হাসান ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘোড়াটার চেহারার মধ্যে এমন একটা ভাব, মনে হচ্ছে ঘোড়াটা মানুষের মতো মুচকি হাসছে ওনার দিকে তাকিয়ে। আর তখনই ওনার মুখ দিয়ে অজান্তেই বের হয়ে যায় গোলাম রব্বানী। সাথে সাথেই ওনাকে অবাক করে দিয়ে ঘোড়াটা যেন অদৃশ্য থেকে দুটো ডানা বের করে দিয়ে দুদিকে ছড়িয়ে বুক ফুলিয়ে মাথা উঁচু করে একটা ঝাড়া দিল। এরপরই মুহূর্তের মধ্যে মনে হলো জিনিসটা উড়ে চলে গেল। এতক্ষণের সেই যেই গুমট ভাবটা ছিল, এই জিনিসটার সাথে সাথে কেটে গেল। ওনার সেন্স ফেরত আসলো, মনে হচ্ছিল এতক্ষণ উনি একটা ঘোরের মধ্যে ছিলেন। আর ওনার হুঁশ ফেরে কাজল ভাইয়ের ডাকে। তো কাজল ভাই আবার ওনাকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা এগিয়ে এসেছিলেন এবং এই জাহিদ কি হয়েছে, সামনে কি দেখো। তখন মূলত ওনার সেন্সটা ফেরত আসে। কাজল ভাই কিন্তু এগুলো কিচ্ছু দেখেন নাই। আর ওই পাশে তখন ওই কেচি গেটের ওপাশে কিছুই ছিল না, কারণ ওই উড়ন্ত ঘোড়া যেটাকে আমরা পেগাসাস বলি এটা তো চলে গেছে। তো যাই হোক, এবার একটা ব্যাপার বলতেই হয়, গোলাম রব্বানী শব্দটা কেন বের হলো? কারণ হচ্ছে জাহিদ হাসান ভাইয়ের বড় ফুপুর উপরে একটা পরহেজগার জিন আসর করত, যার বয়স 900 বছরের উপরে। আর এই যে ফুপু, ওনার আসলে অনেক বয়স হয়ে গেছিল, তো কারণ তার শরীরের উপর জিন আসর করলে তার শরীরের উপর দিয়ে বেশ ধকল যেত। আর এই কারণেই এই গোলাম রব্বানী জিনটা ফুপুর উপরে 2015 সালের পর থেকে আর আসতেন না। আর এই যে জাহিদ হাসান ভাই, উনি আসলে নিশ্চিতভাবে বলতে পারেন নাই এটাই কি গোলাম রব্বানী না অন্য কেউ, তবে ওনার কাছে মনে হয়েছে যে এটা ওনার একটা মনের একটা দৃঢ় বিশ্বাস আর কি। এটা ক্রস চেক করাটা ওনার পক্ষে সম্ভব হয় নাই। তবে আসলে এই যেই ক্যাম্প ফায়ার ওনারা করছেন, বারবিকিউ পার্টি করছিলেন, সেখানে যে জিনিসটা এসেছিল এটাই বাকে। আবার কোনো ধরনের কোনো বড় ধরনের সমস্যা ছাড়াই ওনারা ফেরত আসলেন এবং পরে এই সুন্দর ঘোড়াটা এসে তার উপস্থিতি জানান দিয়ে গেল শুধু জাহিদ হাসান ভাইকে। এটারই বা মেসেজ কি? তাহলে কি কোনো একটা অশুভ শক্তিকে এই ঘোড়ারূপী জিনটা কি তাড়িয়ে দিয়েছিল? এটা কিন্তু আসলে বোঝা যায় নাই। এই কারণেই ব্যাপারটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। আর রাতের বেলা আরো ভয়ঙ্কর কিছু হতে পারত। লিসেনার্স, আপনি একবার চিন্তা করুন, হঠাৎ করে খুব কাছ থেকে 100-র উপরে শেয়াল যদি বৃত্তাকার অবস্থান নিয়ে ডেকে ওঠে প্রচণ্ড জোরে, তাহলে ওই রকম একটা ভয়ঙ্কর নীরব জায়গায় কি ধরনের অনুভূতি হতে পারে? আবার মুহূর্তের মধ্যে যদি সে ডাকগুলো থেমে যায়, তাহলে কেমন হতে পারে? এটা যারা ফেস করেছে তারাই শুধু বুঝতে পারবে সেই অনুভূতিটা কেমন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জাহিদ হাসান ভাইকে। আপনাদের সকলের সাথেই ঘটেছিল এই ঘটনার সাক্ষী তো অনেকে, তবে শেষ দিকের অংশটা শুধু আপনার সাথে ঘটেছিল। আমরা গোলাম রব্বানী সম্পর্কে হয়তোবা আরো বিস্তারিত জানতে পারবো যদি আপনি আমাদেরকে সেই ঘটনাটি পাঠান। আমরা অপেক্ষায় থাকবো সেই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। আমি চলে যাচ্ছি রিফাতের সেই ঘটনার সময়কাল। রিফাত প্রিসাইসলি সেই বছরটা উল্লেখ করতে নিষেধ করেছেন, যদি তিনি আমাকে শেয়ার করেছেন। তিনি বলেছেন প্রিসাইসলি উল্লেখ করতে যাচ্ছেন না। 2010 সালের পরবর্তী কোনো একটা সময় রিফাত তখন কলেজ শেষ করেছেন, মিউজিক করতেন, কলেজ লাইফ থেকে মিউজিক করতেন। তার একটা ব্যান্ড ছিল, ব্যান্ডের নামটাও তিনি উল্লেখ করতে চাচ্ছেন না। সেখান থেকে গিটার বাজাতেন, তো অনেক কনসার্ট করতেন বিভিন্ন জায়গায়, আন্ডারগ্রাউন্ড কনসার্ট এগুলো করতেন তিনি। আর তাদের
প্র্যাকটিস হতো, মাঝে মাঝে প্র্যাকটিস হতো। তো বেশিরভাগ সময় যেই জায়গাটায় প্র্যাকটিস হতো সেটা ঢাকার একটা আবাসিক এলাকায়, একটু নির্জন আবাসিক এলাকা। সেটার একটা কর্নারে একটা বিল্ডিং ছিল, বেশ পুরনো বিল্ডিং, এবং ওই বিল্ডিংটা অ্যাকচুয়ালি দুইটা ভাগে বিভক্ত। একটা পাশে হচ্ছে রেসিডেন্সিয়াল মানে বাসা, সেখানে মানুষ থাকে, রেসিডেন্সিয়াল প্লট, ওখানে মানুষ থাকে। আর এই পাশে একটা কোচিং সেন্টার, আর তার ওপরে হয়েছিল একটা প্র্যাকটিস প্যাড, মানে এক সাইডে কোচিং সেন্টার, এক সাইডে প্র্যাকটিস প্যাড। তো ওখানে যেতে হতো, এবং 4 তলার উপরে, মানে পুরোনো বিল্ডিং 4 তলা, এবং সেই বাড়ির পেছনে বেশ নারকেল গাছটা ছিল, বেশ অন্যরকম ছিল। সন্ধ্যার পর যদি প্র্যাকটিস প্যাডে যেতে হতো, রিফাতের কাছে একটু গা শিরশির করতো, কারণ একেবারে অন্ধকার গলি। রাতের বেলা যখন যেত তখন ওই জায়গাটা একদম নীরব হয়ে যেত, তখন হেঁটে যেতেই জানি কেমন লাগতো। তো তারপর যখন উঠতো, ওই বিল্ডিংটার মূল যে গেট, ওটা দিয়ে ঢুকলেই কেমন জানি একটা মানে থুম মারা পরিবেশ, কিছু নাই, বিল্ডিংটা মনে হতো একদম নীরব নিথর দাঁড়ায় আছে, এবং এর মধ্যে দিয়ে সিঁড়িতে উঠে যেতে হতো। সিঁড়িটাও বেশ অন্ধকার থাকতো, কারণ রেসিডেন্সিয়াল যে অংশটা সেখানে আলো আছে, এই পাশে যে কোচিং সেন্টার, সেটা ওই মানে কোচিং সেন্টার বা কোনো একটা ছোটো করে স্কুল বা কিছু একটা আর কি, সেটা রিফাত জানে না কি ছিল, বাট পড়াশোনার একটা ই ছিল আর কি, ইনস্টিটিউশন ছিল। তো ওইটা সন্ধ্যার পরে একদমই অন্ধকার থাকতো, দারোয়ানও বেশিরভাগ সময় থাকতো না। তো যাই হোক, তো ওখানে যেত রিফাত প্র্যাকটিস করতে, এবং ওইটা ছাড়া আসলে ওদের অপশন ছিল না, ওইটাই নাকি বেশ সস্তা ছিল ওই সময়। সে লোকেশনটা তো এমনি বলবে না। তো যাই হোক, রিফাত ওখানে যেত প্র্যাকটিস করতে। তো একদিনকার কথা, রিফাত গিয়েছে, তার সাথে তার ব্যান্ডের সাথে কথা হয়েছে যে তারা ওখানে যাবে, এবং তাদের প্র্যাকটিস শুরু হবে সন্ধ্যার পরপর, মানে ঠিক মাগরিবের পরপর তারা প্র্যাকটিস করবে। তো ওইভাবেই রিফাত যায় সেখানে। তো গিয়ে তখন দেখে যে অলরেডি আরেকটা ব্যান্ড প্র্যাকটিস করতেছে, এবং তাদের ওখানে তার সাথে আরও একজন আসছে, তাদের মেম্বার, সে গল্প করতেছিল। তারা দুইজন উঠে যায়, ওই সিঁড়ি বেয়ে একদম ছাদের ওখানে উঠে যায়। তারা গল্প করতে করতে একেবারে সন্ধ্যা মিলায় যাচ্ছে, এই সময় নামে। দেখে যে ওই আরেক ব্যান্ডের প্র্যাকটিস শেষ হয়েছে, তারা নেমে যাচ্ছে, এবং তাদের কিছু মানুষ গল্পগুজব করতেছে, কথাবার্তা বলতেছে। সেটা কথা বলতে বলতে তারা কয়েকজন ঢুকলো পাশের যেই ফ্ল্যাটটাতে, ওই যে যেখানে ওই কোচিং সেন্টার, ওইখানে ওইটার গেট খোলা, ওখানে চেয়ার টেবিল, এক ধরনের ওই যে বসার যে একটা চেয়ার আছে সামনে, ফোল্ডিং একটা টেবিলের মতো থাকে, ওরকম অনেকগুলো রাখা, এবং অন্ধকার। তো ওখানেও কয়েকজন ঢুকছে, কথা বলতেছে ওই ব্যান্ডের লোকজন। তো রিফাত খুব ভালো চেনে না, তার নিজের ব্যান্ড মেম্বার অনেককে চিনে তাকে, কিন্তু ওদেরকে আর কি। তো রিফাত খুব ভালো চেনে না। তো রিফাত আর অত ওদের দিকে নজর না দিয়ে সে ঢুকে গেছে প্র্যাকটিস প্যাডে। ঢুকে তার মতো সে যে তার গিটার রেখে ওখানে টিউন করতেছে, সেই লাগাচ্ছে সেই। তো মোটামুটি বেশ খানিকক্ষণ সময় চলে গেছে, আর ওর সাথে মেম্বাররা সবাই আসে নাই, ড্রামার আসছে। তো এই সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো কারেন্ট চলে যাওয়ায় বেশ একটা অস্বস্তিকর সিন হয়েছে। ওই বিল্ডিংয়ে কিন্তু কোনো জেনারেটর নাই, মানে ওই জেনারেটর চলে উঠবে এরকম কিছুই নাই। তো বেশ একটা মানে প্র্যাকটিস প্যাডতে এমনি ওই যে প্যাডিং করা, দেয়াল টেয়াল পুরো ওই যে ফোম দিয়ে আটকানো থাকে এরকম, আর আরও অন্ধকার, একদম গুমট অবস্থা। তো রিফাত তার গিটারটা রেখে বেরোয় আসলো। তো আসার সময় তার অ্যাকুস্টিক ছিল একটা ওইখানে প্র্যাকটিস প্যাডে, ওইটা নিয়ে আসছে। সে পাশে দেখলো যে ওই যে খোলা জায়গাটা, যেটা ওই কোচিং সেন্টারের মতো, ওইখানে জানলা দিয়ে আলো আসতেছে, একটু আলো আসতেছে। সে ভাবলো যে ওখানে যে বসে একটু টুংটাং করি, বাতাস আছে, ওই পাশে যে গাছ, নারকেল গাছের পাতা নড়তেছে, ওখানে বাতাস আসতেছে। চিন্তা করলাম বসে একটু টুংটাং করি অ্যাকুস্টিক নিয়ে। আর তার সাথে কেউ আসে না, রিফাত একাই ঢুকছে ওখানে। যে তো ঢুকে সে যখন নাকি প্রথমের রুমটায় ঢুকলো, সেটা হচ্ছে একটা বড় রুম এখানে, আর এই পাশ থেকে যে জানলাটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে তারপরে মানে ওই বড় রুমটার পরে একটা ছোট্ট করিডোর, তারপরে আর একটা রুম। ওই রুমেরই জানালা দেখা যাচ্ছিল এখান থেকে খোলা, ওখান থেকে এবং নারকেল গাছের অংশ দেখা যাচ্ছে নড়তেছে যেরকম। আর রাতের বেলা ইলেকট্রিসিটি চলে গেছে, কিছু কয়েকটা বিল্ডিং দূরে আলো জ্বলতেছে, ওগুলো হয়তো আইপিএস বা কিছু দিয়ে। তো রিফাত আর ওই বড় রুমটায় বসে নাই, সে হেঁটে চলে গেছে একদম ওই কর্নার রুমটার দিকে। ওখানে তার মাথায় একটা সুর ঘুরতেছিল আর কি, সে ওখানে বসে চিন্তা করছে যে ওইটা তুলবে। তো হেঁটে যখন রুমে গেছে, ওখানে যে চেয়ার আছে, চেয়ার টেনে মানে চেয়ারও টান দিছে, টেনে মানে বসবো ওইখানে চিন্তা করছে। এই সময় সে খেয়াল করলো যে জানালার পাশে চেয়ারে কে জানি বসে আছে। রিফাত চিন্তা করলো যে আচ্ছা কে বসে আছে, তাদের সাথে তো কেউ না। দেখে অনেকটা ওখান থেকে অবয়ব বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে মেয়ে মানুষ, আর একটা মিষ্টি ঘ্রাণ আসতেছে, মিষ্টি একটা পারফিউম টাইপের ঘ্রাণ। তো সে বুঝলো মেয়ে মানুষ মানে হতে পারে আগের ব্যান্ডের কেউ। তো একটু সে অস্বস্তি ফিল করলো, কিন্তু যদি ওই ব্যান্ডেরও কেউ হয়ে থাকে তো তারাও খুব স্ট্রেট ফরওয়ার্ড হবে। তো এই কারণে রিফাত আর কিছু বললো না, চিন্তা করলো যে সে যদি মেয়েটা কথা বলতে চায় সেও হয়তো বলবে যে হাই হ্যালো কিছু একটা বলবে তাকে। কিছু বললো না, সে বুঝলো যে এখানে একটা মেয়ে বসে আছে, তো একটু অস্বস্তি ফিল করতেছে। সে যে সুর তুলবে বা কিছু করবে, সুর তুললে হালকা গাইতে হয়, তো সে আস্তে আস্তে করে তার স্ট্রিং করতেছে, অ্যাকুস্টিকটা মেলাচ্ছে। এটা কিন্তু ইসে ছিল, মানে তাদেরই অ্যাকুস্টিক, তাদের ব্যান্ডেরই অ্যাকুস্টিক ওখানে ছিল, ওই প্র্যাকটিস প্যাডে রাখা ছিল, উনি আসছে ওদের সাথে মানুষ। তো সে জাস্ট টিউনটা মিলাচ্ছে গিটারের।
তা এই সময় সে দেখলো যে ওই মেয়েটা সুর করতেছে একটা, মানে কণ্ঠে একটা সুর ভাসতেছে। সুরটা অন্যরকম, মানে সুরটা বেশ ভালো লাগলো রিফাতের কাছে। মানে সে হঠাৎ করে খুব ক্যাচি একটা সুর মেয়েটা মুখ থেকে ভাজলো, কেমন জানি গলার ভেতর থেকে বের করতেছে। তো রিফাতের কাছে মানে বেশ অন্যরকম লাগলো। চিন্তা করলো, বাহ, ব্যান্ডের তো মানে মেয়েটা কি ভোকাল, যে সুন্দর গান গায়, হ্যাঁ মানে অসাধারণ, মানে বেশ সুন্দর একটা, মানে কাইন্ড অফ অনেকটা শুনে মনে হচ্ছে যে সেই মানে স্ক্যান্ডিনেভিয়ান যে সুরগুলো আছে ললাবাই, ওই ধরনের একটা সুর, খুব সুন্দর একটা। হঠাৎ করে রিফাত খেয়াল করলো যে এটার একটা হাই পিচে চলে গেল, মেয়েটা যে সুরটা করলো এটা হাই পিচে চলে গেল, বেশ হাই পিচে। রিফাতের কাছে এটা অস্বস্তিকর একটা পরিবেশ মনে হলো, যে এই জায়গায় এরকম হাই পিচে শব্দ করতেছে মেয়েটা, কেমন কথা, বেশ জোরে। এবং এক পর্যায়ে এত হাই পিচে শব্দ করলো, সুর করলো, মানে বলার মতো না, খুব হাইতে চলে গেল তার স্কেল। তো রিফাতের কাছে কেমন যেন অস্বস্তি লেগে উঠলো, গায়ে কাঁটা দিয়ে উঠলো, মানে জিনিসটা ইনহিউম্যান মনে হলো, যে মানুষ কিভাবে এরকম হাই পিচে সুর করে, একদম এরকম। সে তাকাইছে, এখন মেয়েটার দিকে তাকাইছে সে, রিফাত তাকায় দেখতেছে আলো, মানে ওই জানালা দিয়ে যতটুকু আলো আসতেছে আর কি, আলো আধারিতে সে বুঝতে পারছে একটা মেয়ে বসে আছে, বোঝাই যাচ্ছে, হালকা আলো পড়ছে মেয়েটার চেহারার উপরে, তার চোখ দেখা যাচ্ছে না, স্কিন হালকা বোঝা যাচ্ছে এবং চুল ছেড়ে রাখছে এটা বোঝা যাচ্ছে। বসে আছে ওইখানে, একটা টি শার্ট পরা, আর টি শার্ট বোঝা যাচ্ছে টি শার্ট পরা ওখানে, এবং হাত দুইটা রাখা সামনের যে ওই যে বোর্ডটা, রাইটিং বোর্ডের উপর রাখা। তো মেয়েটা যে হাই পিচে সুর করতেছিল, তারপরে রিফাত খেয়াল করলো কেমন একটা কর কর শব্দ হচ্ছে। তো এটা সে খেয়াল করে দেখলো যে মেয়েটা হাত দিয়ে ওই যে ইসের মধ্যে স্ক্র্যাচ করতেছে, ওই যে ডেস্কের মধ্যে স্ক্র্যাচ করতেছে, এরকম 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 স্ক্র্যাচ করতেছে, মানে নখ দিয়ে। রিফাত মনে করলো যে এটা কেমন কথা, জিনিসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আর এই যে মেয়েটা যে শ্যুটটা করতেছে, এটা তার মানে কেমন যেন একটু অ্যাবনর্মাল লাগতেছে। শ্যুটটা খুবই সুন্দর, কিন্তু এই যে হাই পিচে যে মেয়েটা টান দিচ্ছে, এটা তার কাছে মনে হচ্ছে অ্যাবনর্মাল। এত জোরে গাচ্ছে, আশেপাশে কেউ শুনতেছে না, কেমন কথা। রিফাত আস্তে করে গিটারটা নিয়ে উঠে গেল, আর কিছু বললো না। মনে করলো যে মেয়েটা কি মানে ঠিক স্টেটে আছে, সে কি সঠিক স্টেটে আছে, সে বুঝলো না, নাকি তার কোনো একটা মানে আর কি মানসিকভাবে সে একটু অন্যরকম আছে, এই চিন্তা করে সে বের হয়ে গেল আস্তে করে গিটারটা নিয়ে রুম থেকে। তো বের হয়ে গেল, বের হয়ে সে গেটের বাইরে গেছে। তো তাদের যে ব্যান্ডের আরেকজন গিটারিস্ট সে ঢুকতেছে। তো সে বলে, বেটা কি রে, কি অবস্থা, তুই কই গেছিলি? বলে যে আমি তো এই মাত্র আসলাম, আর সেই দেখি এরকম কারেন্ট নেই, কি একটা অবস্থা, আয় চল পাশে বসি, ওই যে কোচিং সেন্টারে যাই বসি ওখানে। তো রিফাত বলে, না রে আমি তো উঠাইছি এই মাত্র। কেন? কই যে মানে অন্য ব্যান্ডের মনে একটা মাইয়া বসা গান গাইতেছে, গলা অন্যরকম দোস্ত, একদম ইলাস্ট্রিসিটি সেই লেভেলের। তো শুনতেছিস না? মানে রিফাত কিন্তু তখনও শুনতেছে সে সুর। বলে, কই আমি তো কিছু শুনি না। রিফাতকে কি কথা বেটা, এত জোরে আইতেছে, আয়। তার দুজনে হেঁটে গেল, বলে পাশের রুমে এখন যাওয়া যাবো না, রিফাতকে পাশের রুমে যাওয়া যাবো না, যে তুমি মেয়েটা গান গাইতেছে আর মনে হইতেছে একটু অন্যরকম অবস্থা আছে মেয়েটা, এখানে বয়ে শোন দেখ কি। তো ওখানে ঢুকলো তাদের যে গিটারিস্ট, ও ঢুকলো রিফাতের সাথে। ঢুকে কিছুক্ষণ মানে কান পেতে বলে, কিছু নাই, কি কথা বেটা, আমি তো কোনো শব্দই শুনি না। রিফাতের একটু খটকা লাগলো, রিফাতকে জানি আমি তো শুনতেছি। বলতে বলতে রিফাত হেঁটে পাশের রুমে চলে গেল। চলে যায়, দেখতেছে কোনো শব্দ নাই, মানে সে জাস্ট রুমটা পার হয়ে এখানে গেছে, পুরা শব্দ নাই, পুরা গন, এবং রুম খালি। রুমের মধ্যে ওই জায়গায় যে মেয়েটা ছিল ওখানে কেউ নাই। তো তাদের গিটারিস্টও তার সাথে ঢুকলো। ঢোকার পর বলে, তুই কি কর বেটা, তুই বেটা কি অবস্থায় আছিস তাই দেখ, তোর মাথা ঠিক আছে? রিফাতকে, দোস্ত আমি শুনছি, আমি নিজে বসেছিলাম এখানে, আসছিলাম আয়সা, আমি যে অ্যাকুস্টিক দেখ আমার হাতে, আমি এখানে নিয়ে আসছি আয়সা, আমি একটা আমার ওই যে একটা কম্পোজিশন তোলার জন্য আমি এখানে বসে চিন্তা করতেছিলাম। এই সময় আমি দেখি যে ওইখানে বসে একটা মেয়ে এখানে ওর সুর করতেছে। সুরটা আমার এখনো মাথায় আছে, আমি তো সুরটা করে দেখাবো তোর, এখন আমার মাথায় ঘুরতেছে সুরটা, একটু আগ পর্যন্ত আমি শুনছি, এখন দেখি মেয়েরা নাই এখানে। তো গিটারিস্ট করে, আমার বেটা থি মারিস না, ছা মারিস না, বলে এদিকে বলে টান দিয়ে নিয়ে গেলে। এর মধ্যে তারা ওই কথা বলে ওদিকে যে ওকে নিয়ে গেছে তার গিটারিস্ট, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসছে। যাই হোক, আলো জ্বলে উঠছে ওখানে পাশের রুমে আর কি, তাদের যে যেখানে প্র্যাকটিস প্যাড ওখানে। তো ওখানে হেঁটে ঢুকে গেল গিটারিস্টের সাথে, রিফাতও ঢুকছে। এখন ঢোকার পরে রিফাতের কাছে কেমন জানি লাগতেছে, জিনিসটা নর্মাল মনে হচ্ছে না তার কাছে, কেমন জানি একটু অ্যাবনর্মাল। মেয়েটা যে সুরটা করতেছিল, সুরটা তার মাথায় ঘুরতেছে, সারাক্ষণ ঘুরতেছে। সে চিন্তা করতেছে, এবং সে মেয়েটার ওই যে অবয়বটা দেখছে, হালকা ওই যে বাইরের যে রাতের আলোতে চেহারার হালকা একটা আদল দেখছিল, সেটাও দেখছে। সে একটা মানে স্কেচ করতে পারতেছে মেয়েটার চেহারা কেমন ছিল, বুঝতে পারতেছে। মানে তার কাছে ওইটাই মাথায় ঘুরতেছে আর কি। যাই হোক তারা শুরু করলো। রিফাতও তার গিটার টিউন করলো, এখানে বসলো। বসার পর তারা প্র্যাকটিস শুরু করলো, এবং তাদের যে নাম্বারগুলো সেগুলো হলো, ওখানে প্র্যাকটিস করলো। রিফাত একটু অন্যমনস্ক ছিল, ঠিক মতো মন দিতে পারতেছিল না। তো তারা জিজ্ঞেস করলো অন্যরা যে কি ব্যাপার, আজকে তোমার একটু অন্যরকম লাগতেছে।
না আমি আসলে বাইরে ছিলাম, তারপর আসছি, আসার পরে তো ঢুকছি, এখানে কারেন্ট নেই। আর সবাইকে আর সে বললো না, তো ওদের গিটারিস্ট যে ছিল সে বললো, আরে রিফাত ও বেটা পাশের ফ্ল্যাটে যে কোন মেয়ের গান শুনছে, কি কয় বেটা, যে দেখি কোনো মেয়ে নাই, ওর মাথায় কি যে ঘুরে। তো ফ্রেন্ড বলতেছে, তো রিফাত আবার একটু চেতলো এটা নিয়ে, তো তারা বোঝাই তোমার সাথে আমি জোক করি নাই, আই এম সিরিয়াস। মানে সে রিফাত একটু সিরিয়াস হয়ে গেলে তুমিতে চলে যেত, তুই থেকে। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে আসলো, বের হয়ে এসে রিফাত একটু মুডি মারলো তার সেই ফ্রেন্ডের সাথে, গিটারিস্টের সাথে, সে বাসার দিকে চলে গেল। হাঁটতে হাঁটতে গিয়ে সে ওই যেখান থেকে বাসে উঠে ওখানে উঠলো, উঠে সে তার বাসায় চলে গেল। তো রিফাতের বাসা ছিল ঢাকার একটা আবাসিক এলাকায়। সেখানে তারা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিচ্ছিল কয়েকজন বন্ধু মিলে, যারা ইউনিভার্সিটিতে পড়তো। তারা 3টা রুমের একটা অ্যাপার্টমেন্ট, রিফাতের জন্য আলাদা একটা রুম, আর বাকি 2 বন্ধু তাদের জন্য তাদের আলাদা 2টা রুম ছিল। তো সবাই মোটামুটি একটু শৌখিন, তারা বন্ধুরা, এর জন্য সবাই আলাদা আলাদা রুম রাখছে। তো রিফাত বাসায় এসে দেখে যে অন্যরা তাদের রুমে আছে, সে সোজা তার রুমে ঢুকে যায়, রিফাতের রুমে, এবং ঢুকে সে ফ্রেশ হয়ে সে বসে তার মতো কম্পিউটার চালায়, ইত্যাদি ইত্যাদি কাজ করে, কম্পিউটারে কিছুক্ষণ ব্রাউজ করে। আর তারপরে সে তার গিটার নিয়ে বসে। তার মাথার মধ্যে তখনও ওই যে সুরটা শুনছে, ওইটা তার মাথায় আছে। তো চিন্তা করতে সারি, আমি তো দেখছি সুরটা আমার মাথায় করতেছে, এই সুর কোত্থেকে আসছে? এমন তো না যে এই সুরটা মানে আমি জাস্ট র্যান্ডমলি পিক করছি। একেবারে সে মনে করতে পারতেছে সুরটা, প্রত্যেকটা ভাগ করে করতে। সে চিন্তা করলো যে এটা আমি গিটারে তুলি। তো সে তার অ্যাকুস্টিকটা নিয়ে, তখন অলরেডি রাত হয়ে গেছে, বেশ রাত হয়ে গেছে। সে তার যে বারান্দা, রুমের সাথে লাগোয়া বারান্দা, সে লাগোয়া বারান্দাতে যে বসলো। একদম নীরব, তাদের এলাকাটা যেটা, সেই জায়গাটা একদম নীরব। ওইখানে এখনও মানুষ কিন্তু কম, আর ওই সময় আরও কম ছিল। তো সে ওখানে বসছে বারান্দায়, দেখতেছে ঝিঝি পোকার শব্দ আসতেছে সামনে, এই পাশে কতগুলো গাছগাছালি আছে, এগুলোর মধ্যে একেবারে অন্যরকম একটা এনভায়রনমেন্ট। আর রিফাত তার রুমের মধ্যে জাস্ট একটা টেবিল ল্যাম্প জ্বালা রাখছিল, আলো একদম কম। বসে সে অ্যাকোস্টিকে ওই সুরটা মাথার থেকে তোলা শুরু করলো। তো উঠতেছে, সুরের যে মেইন ফ্রেমটা উঠতেছে, বাট পিচটা হচ্ছে না, অ্যাকোস্টিকে সে হাই পিচ আসতেছে না। সে চেষ্টা করতেছে নিচে নেমে আরও ওইটা উঠানোর, কিন্তু হচ্ছে না, ওই পর্যন্ত পিচ উঠতেছে না, অ্যাকোস্টিক গিটারের যে লিমিটেশন। তো সে তখন চিন্তা করলো যে আমি ঘরে যাই, ঘরে গিয়ে আমার ইলেকট্রিক গিটার লাগাই, অ্যাম্পের সাথে সাউন্ড কমাই দিয়ে, ডিস্টরশন দিয়ে তারপর ট্রাই করি, অথবা এফেক্ট দিয়ে ট্রাই করি, প্রসেসরের সাথে লাগায়। তো ওই চিন্তা করে সে চলে আসে রুমে এসে গিটারটা রেখে তাড়াতাড়ি ইলেকট্রিক গিটার বের করে সে তার যে এই হেডফোন আছে, হেডফোনের সাথে সে কানেক্ট করে প্রসেসর দিয়ে। তারপরে সে ওইটা তোলা শুরু করে, এবং সে পিচ ওরকম তুলতেছে, হাই করতেছে, ডিলে বাড়াই দিচ্ছে, সবকিছু করে তুলতেছে। তা অ্যাট দ্য এন্ড যেটা তৈরি হলো সেটা হলো এক্সট্রাঅর্ডিনারি একটা ডিফারেন্ট সুর, একদম এক্স্যাক্টলি যেই সুরটা সে শুনছিল ওই দিন রিফাত, ওই মেয়েটার কণ্ঠে, মেয়েটা যে সুর করতেছিল সেইটা। তো রিফাত এখন চিন্তা করলো যে দিস ইজ স্ট্রেঞ্জ, এইরকম একটা সুন্দর সুর একটা মেয়ে কণ্ঠ দিয়ে করতেছে, এইরকম হাই পিচে উঠে কেমনে সম্ভব? সে চিন্তা করছে এটা যদি কোনো গানের মাঝখানে ঢুকায় দেওয়া হয় তাহলে তো সেই রকম একটা জিনিস হবে, কিন্তু এটা যদি আসলে অন্য কোনো ব্যান্ডের ভোকাল হয় বা তার নিজেদের সুর হয় তাহলে তো এটা চুরি করা হবে, এগুলো ভাবতেছে রিফাত। যাই হোক, সে এগুলা চিন্তা করতে করতে তার গিটার হেডফোন এগুলো রেখে চিন্তা করলো যে খিদা লাগছে, কিছু খাই। তো সে উঠে রুম থেকে বেরোলো। তো রুম থেকে বেরোয় তার রুম থেকে বেরোলেই যে জায়গাটা, সেটা হচ্ছে তাদের যে ডাইনিং স্পেসের ওই পাশে হচ্ছে তাদের লিভিং রুম। সেখানে একটা সোফা সেট রাখা, টেলিভিশন আছে দেয়ালে মাউন্ট করা, এরকম আর কি। তো রিফাত বের হয়ে দেখছে যে ডাইনিং স্পেসে লাইট জ্বলতেছে, তাদের যে লিভিং রুম সেটা অন্ধকার, লিভিং রুমের সাথে একটা জানালা আছে, ওখান থেকে রাতের আলো আসতেছে। রাতের আলোতে যতটুকু আলোকিত হচ্ছে, কার্টেন ভেদ করে পাতলা কার্টেন দেয়া, যতটুকু আলো ওখানে আসতেছে, লিভিং রুমটা অন্ধকারই বলা চলে। আর তাদের ডাইনিং স্পেসে একটা লাইট জ্বলতেছে, সেটার আলো হালকা। তো সে হেঁটে ডাইনিং স্পেসের মাঝখানে গেল, সেখানে এরকম একটা ব্যাস্কেটের মধ্যে কিছু ফ্রুটস রাখা ছিল, কলা, আপেল ইত্যাদি। তো সে আপেল একটা নিয়ে রেফ্রিজারেটরে গেল, রেফ্রিজারেটর খুললো। তার কাছে মনে হচ্ছিল যে তাদের লিভিং রুমে শুয়ে আছে সোফাতে, তো এরকম শুয়ে আছে, মনে হচ্ছে দেখা যাচ্ছে যে কিছু একটা অংশ মাথার। তো সে ভাবলো ওই যে ওদের যারা রুমমেট তাদের সাথে অনেক সময় ফ্রেন্ডসরা আসে, তারাও কেউ থাকতে পারে, হয়তো টিভি দেখতে দেখতে শুয়ে গেছে। তো সে ওইটা নিয়ে এত বদার করলো না, সেই অ্যাপেল নিছে, সে ওখানে যে ফ্রিজে দেখতেছে কি আছে, তো দেখলো একটা অরেঞ্জ জুসের এরকম কার্ড। তো সেই কার্ডটা বের করে সে ওখান থেকে অরেঞ্জ জুস ঢেলে নিল, ঢেলে আপেলটা নিয়ে যখন চিন্তা করতেছে আর কি খাবে,
তো দেখলো রেফ্রিজারেটরের উপরে পাউরুটি রাখা, তো পাউরুটি ওখান থেকে খুলে এসে 2 পিস পাউরুটি নিল, আর তো কিছু নাই, দেখলো আর কিছু নাই, জাস্ট এগুলো নিয়ে এসে আসে, চিন্তা করছে শুধু পাউরুটি খাবে, অরেঞ্জ জুস খাবে আর ওই অ্যাপেল খাবে। এই চিন্তা করে সে ওইগুলোকে নিয়ে গ্লাসে করে একটা ছোট গ্লাসে নিয়েছে অরেঞ্জ জুস, আর ওই অ্যাপেলটা আর পাউরুটিটা এরকম করে হাত দিয়ে ধরে আনতেছে সে, মানে এখন কে খুঁজবে অন্য কিছু, একসাথে নিয়ে আসতেছে। তো সে যখন তার রুমে ঢুকে যাচ্ছে তখন সে আবার আর চোখে তাকায় দেখতেছে যে হ্যাঁ, লিভিং রুমে মনে হচ্ছে সোফাদের মধ্যে কে শুয়ে আছে, মানে কাউচের মধ্যে কেউ একজন শুয়ে আছে। তো সে চিন্তা করলো ওইটাই হবে তাদের রুমমেটদের সাথে কেউ। সে আস্তে করে ঢুকে গেল, ওই তার ঘরে ঢুকে গেটটা লাগাইছে। তো গেটটা লাগানোর সাথে সাথে সে পেছন থেকে ওই সুরটা শুনলো, যে সুরটা ওই যে মেয়েটা গাইতেছিল যে ওই রুমের ভেতরে, জাস্ট লাইক দ্যাট। এবং ওই মেয়েটার কণ্ঠেই, সেম কণ্ঠটা মনে হচ্ছে তাদের লিভিং রুম থেকে গাচ্ছে ওই সুরটা। তো রিফাতের সারা শরীর কাটা দিয়ে উঠছে, তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, কাটা দিয়ে উঠছে, ভয় পেয়েছে সে, মানে এই সুর এখানে কিভাবে আসছে। কারণ সে কিন্তু মানে ইন দ্য মিলি সেকেন্ড সে ভাবতেছে যে এটা এমন হতো যে আমি এখানে গিটারে বাজাইছি অ্যাম্পে, ওই শব্দটাকে শুনছে, সে এটা গাইছে, বাট আমি তো হেডফোনে করছি কাজটা, ওইখানের থেকে কে ওই সেম সুরে গাবে, আর ওই মেয়েটার কণ্ঠ কেন, আমাদের বাসায় তো কোনো মেয়ে আসার কথা না। তো এটা মিলি সেকেন্ডে ভাবছে রিফাত, ভেবে সে তাড়াতাড়ি ওই যে হাতে যে পাউরুটি আর আপেল ধরে রাখছিল আর জুসটা এক হাতে, সে সব কিছু পাশে যে তার টেবিল, কম্পিউটার টেবিলের উপর রেখে সে দৌড় দিয়ে যে মানে দৌড় দিয়েছে, কিন্তু খুব সাউন্ড করে নাই, দৌড় দিয়েছে সে, তার দরজাটা আস্তে করে খুলে সে ওদিকে তাকাইছে ড্রয়িং রুমের দিকে। সে স্পষ্ট শুনতেছে ড্রয়িং রুম থেকে ওই সুরটা আসতেছে, ঠিক কণ্ঠে, খালি কণ্ঠে কেউ সুরটা করতেছে, ড্রয়িং রুম থেকে শুনতেছে সে একদম স্পষ্ট। মানে রিফাত এত ভয় পাইছে বলার মতো না। সে কয়েক সেকেন্ড তাকায় দেখার চেষ্টা করছে যে ওই জায়গায় কে আছে, বুঝতে পারতেছে না, মনে হচ্ছে কাউচের ওই পাশ থেকে কেউ শুটটা করতেছে। একটু পরে টুস করে তাদের ডাইনিং স্পেসের লাইটটা নিভে গেল, সাথে সাথে রিফাত টপ করে তার দরজাটা লাগাই দিল। তার রুমের বাতি কিন্তু নিভে নাই, তার রুমে কিন্তু ওই যে জ্বলতেছে, তার টেবিল ল্যাম্প জ্বলতেছে। সে তাড়াতাড়ি তার রুমের ছিটকে নিয়েও লাগাই দিল, ভয়ে ভয়ে একদম সে মানে থরথর করে কাঁপতেছে রিফাত মনে মনে যে ঘটনাটা কি ঘটলো। তো সে তাড়াতাড়ি মানে কি খাবে কি করবে কোনো ঠিক ঠিকানা নাই, সে মানে তাড়াতাড়ি দ্রুত ওই তার যে অরেঞ্জ জুস ছিল সেটা সে এক চুমুকে খেয়ে ফেললো, খালি পেটে এটা খাওয়া উচিত হয়নি, তারপরও খাইছে সে। তারপর সে দৌড় দিয়ে যে তার যে রুমের বারান্দার দরজা বন্ধ করে দিল, জানলা বন্ধ করে দিল। ওই সুরটা কিন্তু এর মধ্যে থেমে গেছিল, কিন্তু সে যখন দরজা জানলা বন্ধ করছে সুরটা আবার শোনা যাচ্ছে, ঠিক ওই ড্রয়িং রুম থেকে আসতেছে। তো রিফাত অনেক ভয় পেয়েছে, সে ওই তার যে আপেল আনছিল পাউরুটি আনছিল ওগুলো ধরার নামই নিল না। সে লাফ দিয়ে তার বিছানার কাছে যে গিটার আর ওগুলোকে পাশে রেখে দিল, একদম মানে নামায় রাখলো, নামায় রেখে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লো। বিছানায় শুয়ে সে তার কমফোর্টার গায়ের উপর টেনে চুপচাপ শুয়ে আছে, শোনার চেষ্টা করতেছে যে ওই শব্দটা পায় কিনা। ওই সুরটা থেমে গেছে, আবার সুর নাই, মানে একদম নীরব, ঝিঝি পোকার ডাক। তো রিফাত অনেক ভয় পাইছে, তার মাথায় কাজ করতেছে না এই সুর তার ঘরে তার ড্রয়িং রুম থেকে কে করতেছে। তো রিফাত ভয়ে চোখ বন্ধ করে দোয়া পড়তে পড়তে শুয়ে পড়ছে, মানে একদম চোখ বন্ধ করে দোয়া পড়তেছে আর গায়ের মধ্যে কমফোর্টার টেনে। মনে মনে চিন্তা করতেছে জিনিসটা খুবই ভৌতিক, আর আমি কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স পেতে চাই না, মানে এটা মনে হচ্ছে আমার কাছে হরর মুভির মতো। এই চিন্তা করে সে দোয়া পড়তেছে, চিন্তাছে আমি জানি এগুলো কিছু না দেখি, এগুলো চিন্তা করে চোখ বন্ধ করে সে শুয়ে রয়েছে আর দোয়া পড়তেছে। তো এরকম একসময় সে ঘুমায় গেছে, তার ঘুম এক সময় ভাঙলো। ঘুমের মধ্যে সে কোনো দুঃস্বপ্ন দেখতেছিল, সে এটা মনে করতে পারে না যে কি দেখতেছিল, বাট দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভাঙছে। এবং ঘুম যখন ভাঙছে সে একটা শব্দ শুনতেছিল, কেমন জানি ক্র্যাচ ক্র্যাচ, যে পোকা যেমন গাছ কাটলে যেরকম সেরকম একটা শব্দ হচ্ছে ঘরের মধ্যে। এবং সে তাকায়, উঠে তাকায় দেখে তখনও শব্দ হচ্ছে ক্র্যাচ ক্র্যাচ, আর ঘরের মধ্যে অন্ধকার। তো রিফাত যখন ঘুমাইছে তখন কিন্তু ঘরের মধ্যে তার টেবিল ল্যাম্প জ্বলতেছিল, কিন্তু এখন অন্ধকার পুরা। তো রিফাত প্রথমে ভয় পেয়েছে এবং ক্রাচ ক্রাচ করে শব্দ হচ্ছে, একটা ওটা কাট কাটে না পোকা, সেরকম কাট কাটা পোকার মতো শব্দ। তো রিফাত ফার্স্টে চিন্তা করছে ইলেকট্রিসিটি চলে গেছে মনে হয়, আর হয়তো রাতের বেলা এত রাতে আর জেনারেটর অন করে নাই, ওই বিল্ডিংয়ে জেনারেটর ছিল, তো মনে করছে যে বিল্ডিংয়ের যে লোক তারা জেনারেটর অন করে নাই, ইলেকট্রিসিটি চলে গেছে। কিন্তু এই যে ক্রচ ক্রচ শব্দ কিসের হচ্ছে কাট কাটার মতো। তো সে আস্তে করে মানে তার মুখের সামনে সে কমফোর্টার টেনে নিছিল, মানে এই গরমের মধ্যে কিন্তু সে ঘেমে আছে। তো সে আস্তে করে কমফোর্টারটা সরায় দেখে যে তার শরীর ঘেমে আছে, আর ঘরের মধ্যে কেমন জানি একটা পরিবেশ, ফ্যান ঘুরতেছে কিন্তু একটা গুমোট একটা পরিবেশ ঘরের ভিতরে। সে ফিল করে সে ছাড়াও ঘরের মধ্যে আর কেউ আছে, এটাতে তার সারা শরীর একদম কাটা দিয়ে যায়। সে চিন্তা করে ঘরের মধ্যে কে আছে,
সে আস্তে করে মাথাটা একটু সরায় দেখার চেষ্টা করে। তার কেন জানি মনে হচ্ছে অন্ধকারে দেখা যাচ্ছে না, এই জানলার ওই পাশে যে রাতের আলো এসে পড়ছে এটাতে তার বিছানার পাশে খানিকটা আলোকিত হইতেছে। তার কাছে মনে হচ্ছে যে তার যে পড়ার টেবিল, কম্পিউটার টেবিলটা, তার পাশে কেউ বসা, কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু একটা অস্তিত্ব টের পাচ্ছে, মানে রিফাত একটা অস্তিত্ব টের পাচ্ছে। তো সে ভয়ে মানে প্রচণ্ড ভয় পেয়েছে রিফাত, মানে জমে যাওয়ার মতো অবস্থা, তার কিছু করার নেই, প্রচণ্ড ভয় পেয়েছে। এবং তার এমন একটা প্রেশার হয়েছে জল বিয়োগ করতেই হবে, মানে এর কোনো উপায় নেই, তার প্রচণ্ড জল বিয়োগের প্রেশার হচ্ছে। এখন ভয়ে মানে সে কাঁপতে কাঁপতে বিছানা থেকে উঠছে, কিছু করার নাই। সে হেঁটে আন্দাজে অন্ধকারের মধ্যে সে বুঝতেছে যে তার বাথরুমের দরজায় ওই জায়গায়, সে বাথরুমের দরজার কাছে গেছে, গিয়ে বাথরুমের লাইটের সুইচটা টিপ দিছে। সুইচ টেপ দেওয়ার সাথে সাথে ভেতরে বাতি জ্বলে উঠছে। তো বাথরুমের ভেতরে যে বাতি জ্বলছে, নিচের যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাতিটা দেখা গেল তার কাছে ওই যে একটা অদৃশ্য অনুভূতি ছিল রিফাতের, মনে হচ্ছিল ঘরে কেউ আছে, অনুভূতিটা টাস করে চলে যায় ওই বাতিটা জ্বালার পর। রিফাত একটু হাঁপ ছেড়ে বাঁচে, সে আস্তে করে বাথরুমের দরজা খুলে বাথরুমে ঢুকে বাথরুমের দরজাটা সে লাগায়। সে তার মতো তাড়াতাড়ি পানি ছেড়ে তার মুখে পানির ছিটা দেয়। তারপর সে তার কাজ সেরে সে ভালো মতো তার হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে, চিন্তা করছে হাত মুখটা ভালো মতো ধুই। তো হাত মুখ ধুচ্ছে, কলের তো একটা সাউন্ড পানির পড়তেছে এখানে, রাতের একদম নিস্তব্ধতার মধ্যে কলের পানির সাউন্ডও বেশ লাউড মনে হচ্ছে। এর মধ্যে তার কাছে মনে হলো সে জানি কোথায় শব্দ পাচ্ছে, সুরের মতো শব্দ, নারী কণ্ঠে। তো রিফাতের কিন্তু শরীর কেঁপে উঠে, মানে একদম মানে ভয় পাইছে সে, কোত্থেকে নারী কণ্ঠের গানের শব্দ আসতেছে। তো সে আস্তেই করে কলটা বন্ধ করে। কলটা বন্ধ করার সাথে সাথে টের পায় যে তার ঘরের ভেতরে কেউ ওই সুরটা ভাজতেছে মুখে, ওই যে সেই মেয়ের কণ্ঠে। রিফাত মানে ভয়ে কি করবে সে বলতে পারতেছে না, মানে তার মানে শরীর পুরো জমে গেছে, সে কাঁপতেছে থরথর করে, সে কি করবে বুঝতে পারতেছে না। তো রিফাত চিন্তা করতেছে যে সে কি ঘর থেকে মানে এই বাথরুম থেকে বেরোবে, এই সাহস তার আর হচ্ছে না। ঠিক এই সময় সে শব্দ পেল যে তার বাথরুমের দরজার মধ্যে কিরকম ঘষতেছে কিছু, মানে ওই যে কাইন্ড অফ লাইক যদি হাতের নখ দিয়ে টানে টর্ট করে শব্দ হয়, বাথরুমের দরজা ওই শব্দটা হচ্ছে। রিফাত 2 পা পিছায়, ওখানে একটা বাথটাব ছিল, বাথটাবের পাশে বসে পড়লো সে ভয়ে। সে শব্দ পাচ্ছে বাথরুমের দরজার ওই পাশে, ওই সুরটাও পাচ্ছে, এই শব্দটাও পাচ্ছে, নখ দিয়ে দরজার মধ্যে আঁচড় কাটার। তো ভয়ে কাঁপতে কাঁপতে সে মানে তার সেন্স হারায় ফেলবে এরকম সময় সে আজানের শব্দ শুনলো। হঠাৎ বেশ জোরে লাউড শব্দ হয়েছে কাছেই। এই শব্দটা হওয়ার সাথে সাথেই এই যে স্ক্র্যাচ বা ওই সুর সব থেমে গেছে, কিচ্ছু নাই। তো রিফাত মানে থরথর করে কাঁপতে কাঁপতে বাথরুম থেকে বেরোইছে, দরজা খুলছে, দেখছে রুমের মধ্যে একদম নর্মাল রুম, স্বাভাবিক। তো সে গেল, যে দেখলো যে তার ওই যে টেবিল ল্যাম্প ওইটা নিভানো, সেটা জ্বালাইলো টেবিল ল্যাম্পটা। জ্বালানোর পর খুব আশ্চর্যজনক ব্যাপার যে তার টেবিলের উপর যে অ্যাপল রাখা ছিল, অ্যাপলটা নাই। পাউরুটির পিস 2টা আছে, বাট অ্যাপলটা ওখানে নাই। মানে খুবই আশ্চর্যজনক ব্যাপার। তার রুমে কে ঢুকছে, ছিটকানি লাগাই দিয়েছিল সে, রুমে যে ঢুকে কিন্তু সে ছিটকানি লাগাইছিল, বাতিটাই বা কে নিভাইছে, অ্যাপলটাই বা কই। তো তখন সে দেখে তো মানে ভয় পাইছে, প্রচণ্ড ভয় পেয়েছে, সময় আজানো হচ্ছে। তো রিফাত মানে ওই দিন অনেক দিন পর ভয়ে সে তাড়াতাড়ি আবার বাথরুমে যায়, অজু করে এসে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সে অনেকক্ষণ বসে থাকে, বসে ওই যে সেই যতটুকু দোয়া দুরুদ শিখছিল জীবন ওগুলো পড়ে চিন্তা করে যে মানে আমি আজকে বেরোলে আজকে আলাপ করবো কারোর সাথে। তো যখন মানে মোটামুটি দিন হয়, ওর ঘুম আসতেছিল অনেক, কিন্তু ঘুমাইতে পারে না ভয়ে, কারণ তাদের বাসায় যে ওই বাকি যে 2জন রুমমেট আছে ওরাও খুব একটা বেরোতে হয় না, এরকম ঘর মানে মোটামুটি এরকম নীরবই থাকে। তো সে ভয় ওই দিন আর করতেছিল না। যখন বেলা একটু হয়েছে, তার ইউনিভার্সিটি যাওয়ার সময় সে রেডি হয়ে বের হয়ে গেছে। তো বের হয়ে যায়, সে ওই ক্যাম্পাসে তাদের এক বড় ভাই ছিল, উনি আবার একটু প্র্যাকটিসিং মানুষ, রিফাত ওনাকে চিন্তা আগের থেকে। তো ওনার কাছে যায়, ওনাকে খুঁজে বের করার পর বলে যে ভাই আমার তো একটা সমস্যা হয়েছে। তো বড় ভাই বলে কি ব্যাপার, বলে যে এরকম হয়েছে, আমি এরকম শুনছিলাম, এই এখন আমার কাছে জিনিসটা মনে হচ্ছে এটা না, স্বাভাবিক না, অতিলৌকিক জিনিস। তো বড় ভাই বলে যে অবশ্যই এটা অতিলৌকিক জিনিস, তুমি যা বলছো এটা যদি সত্যি হয়, বলে আমি আপনার কেন মিথ্যা বলবো। বলে না তুমি মিথ্যা বলো নাই, আমি বলছি না তুমি মিথ্যা বলছো, বাট যদি এরকম কিছু হয় তো এটা অবশ্যই অতিলৌকিক। একটা জিনিস হতে পারে রিফাত, যে এটা তোমার কল্পনাও হতে পারে, তুমি হয়তো ফ্যান্টাসাইজড হইছো ওই প্র্যাকটিস প্যাডে, যে কাউকে দেখছো, দেখে হয়তো তুমি। রিফাত বলে ভাই প্লিজ আমাকে এটা বলেন না, আমি এরকম না, আমার মাথায় ওরকম আসার কথাও না, ওরকম কাউকে দেখি নাই আমি, ওই দিন ওই জিনিসটাই ওইখানে হয়েছে। তখন সে বড় ভাই বলে আচ্ছা তাহলে এটা ভাবার বিষয়, মানে তোমার সাথে কিছু একটা হয়তো আসছে ওখানে, তোমাকে ফলো করতেছে এবং তোমার সাথে ওইটা আছে আশেপাশে, তোমার সাথে কোনোভাবে ওইটা কানেক্টেড হয়ে আছে এবং ওইটা তোমার সাথে ওই জায়গার থেকেই অ্যাটাচ হয়েছে, তোমার সেই প্র্যাকটিস প্যাড থেকে এবং আসছে, এবং এই কাহিনী, এবং তুমি ওই সুরটা তুলে ঠিক করো নাই, তোমার মিউজিকের ওই তোমার গিটার ওইটা তুলে ঠিক করো নাই, ইটস নট রাইট, তুমি আবার এটা তুলছো, তোমার মাথায় নিশ্চয়ই এখনো আছে।
তো রিফাত বলে যে হ্যাঁ আমার মাথায় তো এখনও ঘুরে ভাই সুরটা। বলে ইটস নট রাইট, তোমাকে অ্যাকচুয়ালি যেটা করছে কোনো মানে অন্য এন্টিটি তার কোনো সুর তোমার মাথায় ঢুকাই দিছে। হ্যাঁ, এই জিনিসগুলো তো তাদের স্পেশাল একটা অ্যাবিলিটি আছে এগুলার। যাই হোক, এখন কি করবো, তোমারে দেখি তোমারে নিয়ে যাই কোনো একজন আরেকজনের কাছে, সেখানে নিয়ে যাবো রুকাইয়া করা যায় কিনা। তো রিফাতকে নাকি নিয়ে গেছিল মানে ওই বড় ভাই তাদের এক বড় ভাইয়ের কাছে, যিনি আবার মানে এইসব ব্যাপারে খুব ভালো জানেন, রুকাইয়া টুকাইয়া ভালো জানেন, রাকি উনি। তো ওনার কাছে নিয়ে গেছিলেন। তো উনি নাকি রিফাতকে দেখেই মানে ধারণা করে নেন, বলে যে ওকে দেখেই মনে হইতেছে যে ওর মানে চেহারার মধ্যে যে সাইনগুলো আসছে যে হিজ বিন পজেসড, ওরে পজেস করা হয়েছে। তো যাই হোক, ওকে রুকাইয়া করতে হবে। তো রিফাতকে নিয়ে বসেন ওনারা এবং ওই দিন রুকাইয়া করেন আসরের পরে নিয়ে বসে রুকাইয়া করার পর নাকি রিফাতের মনে নাই, কিন্তু রিফাত কথা বলতেছিল, ওই বড় ভাই বসে ওনাকে যখন নাকি ওনার সামনে দোয়া দুরুদ পড়া শুরু করে, এতটুকু মনে আছে, এরপর নাকি রিফাতের কিছু মনে নাই। তো রিফাতের যে বড় ভাই ছিল তার নামও সে বলে নাই, রিফাত বলবে না, এগুলো সবকিছুই সে রাখছে, উজ্জ্বল রাখছে। বলছে যে সে বড় ভাই যে ছিলেন তিনি নাকি পরে রিফাতকে বলছেন রিফাতের উপর নাকি ওইটা হাজির হয়েছিল এসে, এবং একদম স্পষ্ট কথায় বলছে এরকম যে সে ওখানে থাকতো, সে ওই জায়গায় ঘোরাফেরা করতো, এবং যখন ওখানে মানুষ পড়তো, ছেলেমেয়েরা ওখানে সে পড়তো তাদের সাথে, এবং ওখান থেকে সে নাকি অনেক ছেলেকে পছন্দও করছে, এরকম তাদেরকে আসরও করছে সেখান থেকে সে, এবং সে একটা ফিমেল। সে নাকি ওই প্রতিনিয়ত সেই মিউজিক প্যাডে ওখানে বসে থাকে, তার খুব প্রিয় হচ্ছে মিউজিক, ওখানে যেই মেটাল মিউজিকগুলো চর্চা হয় সেটা তার খুব ভাল লাগে, মানে সে খুব পছন্দ করে ওই গানগুলো যে গাওয়া হয়, গানগুলো তার খুব পছন্দ, গানের লিরিকগুলোও তার খুব পছন্দ। তো রিফাত যেই মিউজিকগুলো করে সেটাও তার ভালো লাগে। যাই হোক, সে মানে এর আগেও রিফাতকে দেখছে, তো ওই দিন নাকি সে রিফাতকে পজেস করছিল। তো যাই হোক, ওই বড় ভাই তখন তার মতো জিনিসপত্র তিনি করেন, তার মতো রিচুয়াল মেনটেন করেন, করে ওইটাকে রিফাতের থেকে আলাদা করে দেন, বলে যে না তার কখনো পারবে না, আসতে পারবে না তার কাছে, মানে তার থেকে আলাদা করে দেন তিনি। তো করে দিয়ে রিফাতকে পরে যখন রিফাত আবার যখন তার হুঁশ ফিরে, রিফাত নাকি হুঁশ ফিরলে দেখে যে সে তা ওই একটা ওনার ওই বড় ভাইয়ের একটা ছিল, ডিভাইন ছিল, সেটার মধ্যে সে শুয়ে আছে। যাই হোক, রিফাত উঠে বলে কি হয়েছে, বলে যে আমার ঘুম আসছিল অনেক। রিফাত বলছে আমার ঘুম আসছিল অনেক। তো যাই হোক, রিফাতকে তারপরে বড় ভাই বলে দেয় যে এই আমল করতে হবে, এই করবা, 5 ওয়াক্ত নামাজ মাস্ট পড়বা তুমি, তোমার উপর কিন্তু নজর আছে, আর পারলে ওই প্র্যাকটিস প্যাটার যেও না, হ্যাঁ ওই প্র্যাকটিস প্যাটার যেও না, আর তুমি তো সবার ব্যক্তিগত ব্যাপার, কে কোনটা করে, মিউজিক করে কি করে তার ব্যক্তিগত ব্যাপার, বাট যা করবা জীবনে বুঝে শুনে করো, তুমি যদি ধর্মকর্ম প্র্যাকটিস করো ওইভাবে দেখে শুনে, যেখানে যেরকম ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করো। এগুলা বলে বড় ভাই তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, বিদায় নেয়, আর বলে যে কোনো সমস্যা হলে তুমি যোগাযোগ করো আমার সাথে, তুমি যদি এই ধরনের ভয়টা পাও, আর ভয় পেও না, দোয়া পড়বা সবসময়, তাকে দোয়া শেখায় দেয়, বলে এই সূরাগুলো মুখস্থ করবা যদি না পারো। তো রিফাত আসে ওই বড় ভাইয়ের কাছ থেকে, এবং রিফাত মোটামুটি মেনে চলার চেষ্টা করে। এরপর থেকে রিফাত আর কখনো ওই যে নামাজ পড়া থামায় নেই, সে সবসময় নামাজ পড়ে 5 ওয়াক্ত, এবং বলছে যে আর ওরকম ভয় পায় নাই রিফাত, আর ওই প্র্যাকটিস প্যাডে আর কখনো যায় নাই, সে যেত না, যেহেতু তাকে মানা করছে বড় ভাই, যেত না। তার কাছে মাঝে মাঝে মনে হতো যে তার আশেপাশে কিছুর একটা আবির্ভাব ঘটে, এটা রিফাত মনে হতো, যখনই সে ওইটা হইতো তখনই সে দোয়া পড়ে শরীর বন্ধ করে ফেলতো। তো এরপর থেকে আর এরকম হয় নাই। তো এর মাঝে অনেক বছর চলে গেছে, রিফাত এখন আর মিউজিক করেন না, তিনি প্রফেশনাল জীবনে আছেন, ব্যবসা করেন, বিয়ে করছেন, সন্তান আছে, এরকম কিছু আর তিনি দেখেন নাই। তবে একবার তার কাছে কেন জানি মনে হয়েছিল, এই বেশি দিন না, 2-3 বছর আগে, তারা হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা নিয়ে তিনি ছিলেন একটা রুমে, তার কাছে কেন জানি হঠাৎ মনে হয়েছিল রাতের বেলা উঠে যখন তিনি পানি খেতে যান, ঠিক আগের মতো সেই ফিলটা একটু হয়েছিল যে তাদের যে আরেকটা রুম আছে, সেকেন্ড বেডরুম, ওই পাশে, ওখানে কেউ থাকে না, জাস্ট বিছানা রাখা, কেউ যদি আসে থাকে, তার কাছে মনে হয়েছিল যে ওই বেডরুমে কেউ একজন আছে, সেরকম একটা ফিল পাইছিল। যাই হোক, সাথে সাথে নাকি রিফাত দোয়া পড়ে এসে আস্তে করে ঘরে এসে লাগায় দেয়, বা ঘরের মধ্যে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ছিটকানি লাগায় দেয়, আর ওই দিন রাতে ঘর থেকে আর এমনি বের হয় নাই। তো এরপর আর কিছু হয় নাই নর্মালি। তো রিফাত বলছে যে অনেক সময় কিন্তু হয়, মানুষের আশেপাশে দিয়ে অনেক এনার্জি এরকম চলাফেরা করে, তো সে যেহেতু জীবনে এই জিনিসটার সাথে একবার তার এরকম একটা এনকাউন্টার হয়েছে, এরকম কিছু আশেপাশে আসলে সে বুঝতে পারে। তো যাই হোক, এই ছিল রিফাত মাহতাবের ঘটনা। তো মূলত ঘটনাটি মাহির দাদা বাড়ির এলাকার। এখন যে এরিয়াটা, অর্থাৎ এই গোপালপুর পৌরসভার যে এরিয়াটা, এখন থেকে 50 বছর আগে, তখন তো এতটা এরকম ছিল না। আর এই পৌরসভার যেই এরিয়াতে মূলত মাহির দাদা বাড়ি,
তখন নাকি ওখানে হাতে গোনা অল্প কয়েকটি হিন্দু মুসলিম পরিবারের বসবাস ছিল, তাও একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ির দূরত্ব অনেক বেশি ছিল। তো মাহির যিনি দাদা, ওনার নাম উল্লেখ করেছেন, আমরা সঙ্গত কারণে বলছি না। তো ওনারা মূলত পাশের একটা এলাকায় থাকতেন। এই এলাকাতে নামমাত্র মূল্যে বাড়িসহ একটা জমি পেয়ে যান। এত অল্প দামে জমিটা কিনতে পেরে মাহির দাদা তো বেশ খুশি হয়ে যান। এরপর পরিবার সহ এখানে চলে আসেন। আর ওনার অন্যান্য আত্মীয় স্বজনরা আগের এলাকাতেই ছিল, অর্থাৎ পুরন বাড়িতেই ছিল। এই বাড়িতে যখন আসেন তখন এই বাড়ির আশেপাশে ঝোপ ঝাড়, বড় বড় গাছ, আবার বাড়ির পেছনে একটা বড় খাদ, যেটা বর্তমানে বড় একটা পুকুর হয়ে গেছে। আর ওই খাদটার বেশ কিছুটা পরেই রেল লাইন রয়েছে। বাড়ির সামনে বড় বড় দুটো তেঁতুল গাছ রয়েছে। বাড়িটা মেরামত করা হয়, ঝোপ ঝাড়, বড় বড় গাছপালা যেগুলো কাটার দরকার ছিল এগুলো কাটা হয়। তবে এই যে তেঁতুল গাছ, এগুলো প্রথম দিকে কাটা হয়নি, মানুষের থাকার উপযোগী করা হয়। ওই বাড়িতে মোট 5টা রুম ছিল, 2টো ওয়াশরুম ছিল, বেশ প্রশস্ত বারান্দা, তারপর রান্নাঘর, একটি ছোট উঠান। তো বাড়িতে সবাই বসবাস করতে শুরু করেছেন। তবে বসবাস শুরু করার পর থেকেই বাড়ির সদস্যরা বুঝতে পারেন, বিশেষ করে মাহির দাদা বুঝতে পারেন যে ওখানে তারা ছাড়াও আরও অনেকেই বসবাস করে। মাহির দাদা ধার্মিক লোক হওয়ার কারণে শুরুতেই বুঝতে পেরেছিলেন আল্লাহর রহমতে, আর উনি রাকি ডেকে এনে বাড়িতে রুকিয়া করান আর বাড়িটাও বন্ধ করে রাখেন। এরপর বছরের পর বছর যেতে লাগলো। একটা সময় এই এলাকায় আরও অনেকের বসতি স্থাপিত হলো, পাকা রাস্তা হলো, বিদ্যুতের লাইন এলো, সবই হলো। মাহির দাদার 6 জন ছেলে, 6 জন মেয়ে ছিল। আর এই সন্তানাদি তো আগে থেকেই ছিল, তবে এনাদের মধ্যে অনেকেরই পূর্বেই বিয়ে হয়ে গিয়েছিল। আর যারা ছোট ছিল বা যাদের বিয়ে হয়নি, এদের মধ্যে 3 জন নতুন বাড়িতে ছিল। ওনার 6 সন্তান, আর বিশেষ করে 6টা ছেলে 6টা মেয়ে, ওনাদের অনেকেরই নাম উল্লেখ করা হয়েছে, আমরা বলছি না সেটা। তো এবার ঘটনায় ফিরি। বাড়ি মেরামত করার বেশ অনেক বছর পর ওই বাড়ির পাশেই আর একটা নতুন বাড়ি বানিয়ে মাহির দাদা, তারপর মাহির দাদি, এরপর ওনার যেই চাচারা ছিলেন, ফুপুরা ছিলেন, ওনারা থাকতে শুরু করলেন। সময়টা কেটে যাচ্ছে। 2013 সাল। মাহির একজন চাচা, উনি চাকরির জন্য বাইরে চলে যান। তারপর দেখা যাচ্ছে মাহির একজন ফুপু, উনি এখানেই থাকতেন। দাদা দাদি তো আছেনই। ওই ফুপুর সাথে হঠাৎ করে একটা সমস্যা শুরু হয়ে গেল। ফুপুর নাম সোনালি। উনি এক রাত্রে দেখেন যে ওনার যে রুমটা, এই রুমের মধ্যে একটা সোফা রয়েছে। এই সোফার উপরে বামন আকৃতির একটা অবয়ব বসে আছে। এই অবয়বটা চোখে একটা চশমা পরা, বেশ কালো কুচকুচে, শার্টও পরা, প্যান্টও পরা। রুমের মধ্যে থাকা ডিম লাইটের আলোতে এই সোনালি ফুপু দেখছেন যে ওই অবয়বটা দাঁত বের করে হাসছে। দাঁতগুলো আবার সাদা, কালো চেহারা, সাদা দাঁত, অন্ধকার স্পষ্ট বোঝা যাচ্ছে। সে খুব কর্কশ কণ্ঠে বলছে যে, তুই আমার সাথে চল, তোর বাবার থেকেও আমি তোকে বেশি স্নেহ করব, ভালোবাসবো, তোকে আমি নিয়ে যাব, চল। এদিকে এই কথা শোনার পর উনি তো চিৎকার দিয়ে উঠেছেন। তখন কিন্তু এই অভাবটাকে দেখা যায় না। এদিকে দাদা দাদি চলে আসছেন ওখানে। কি হয়েছে? উনি বলেন যে এই অবস্থা। তখন ওনারা বলেন, আরে এটা মনের ভুলে, কিছু না, ঘুমের মধ্যে কি না কি দেখেছিস। এভাবে মাঝে মাঝে উনি দেখতেন, মাঝে মাঝে চিৎকার দিতেন, কিন্তু পরিবারের সদস্যরা বিষয়টা মনের ভুল ভেবে উড়িয়ে দিচ্ছিলেন। ওই সময় কিন্তু ওনার বয়স 18 কি 19 বছর, বিয়ের কথাবার্তা চলছে। 2014 সালের 28 জানুয়ারি সকালবেলা, তখন বাড়িতে কিন্তু এই সোনালী ফুপু আছেন, দাদি আছেন, আর দাদিদের একজন কাজের মহিলা আছেন। দাদি গরুর দুধ আনতে পাশের একটা জায়গায় গিয়েছিলেন। কাজের যিনি মহিলা, উনি কাপড় ধুয়ে বাড়ির বাইরে শুকানোর জন্য দড়িতে নেড়ে দিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর দাদি বাড়িতে এসে রান্নার জোগাড় করছিলেন। হঠাৎ করে দাদির মনে পড়ে, আচ্ছা সোনালী কোথায়? উনি তখন ডাকাডাকি করছেন, এ সোনালী, এ সোনালী, কিন্তু কোনো উত্তর না পেয়ে দাদি এই সোনালী ফুপুর রুমের দিকে যান। গিয়ে দেখেন ওনার রুমটা বন্ধ, জানালাটা খোলা ছিল। জানালা দিয়ে তাকিয়ে
দাদি একদম থমকে গেলেন। দাদি দেখতে পেলেন তার মেয়ের দেহটা ঝুলছে। উনি ওখান থেকে সরে এসে একটা জায়গায় বসে পড়লেন। এরপর ওনার যে কাজের মহিলা তিনি এসে দাদিকে বললেন, আচ্ছা সোনালি কোথায়? দাদির চোখ দিয়ে কিন্তু পানিও ঝরছিল না। উনি একদম পাথরের মতো হয়ে গিয়েছিলেন। শুধু হাত দিয়ে ইশারা করে জানালার দিকে দেখালেন। সে কাজের মহিলা জানালার কাছে গিয়ে প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার। উনি দেখলেন সোনালি ফুপু উনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ওনার চিৎকার চেঁচামেচিতে আশপাশ থেকে লোকজন চলে আসে। এসে দেখে এই অবস্থা। অনেক লোকজন চলে আসে সেখানে। সবাই অবাক হয়ে যায়, এই মেয়েটার তো কোনো ঝামেলাই ছিল না পারিবারিক, তাহলে কেন এমনটা হলো? এমনটা না যে পরিবারের অন্য সদস্যদের সাথে তার ঝগড়া বিবাদ হয়েছে, এমনও না। তাহলে কেন এমনটা হলো? সকল ধরনের আইনি এবং ধর্মীয় কাজ শেষে বাদ আসর এলাকার কবরস্থানে খালামণিকে দাফন করা হয়। খালামণি এই কারণে বলছি, কারণ এই সোনালি ফুপু কারো খালা, কারো ফুপু, কেননা ঘটনা যিনি দিয়েছেন তার সম্পর্কের দিক থেকে আবার তিনি খালামণি হয়ে যান আর কি। মৃত্যুর সময় খালামণির বয়স 18 কি 19 বছর। ঘটনার দিন রাত থেকে শুরু হয় সমস্যা। দাদি তো মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। বাড়ির বাকিদের অবস্থাও কিন্তু ভালো না। নিকট আত্মীয় যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই ওই দিন রাতের বেলা বাড়িতেই ছিলেন। এদিকে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সিয়াম ভাই, ওনার নানু আর মাহির আম্মুও কিন্তু ওখানে ছিলেন। মাহি নিজেও ছিল। দুটো রুমে মোট 13 জনের মতো ওই সময় ছিলেন। গেস্ট রুমের পাশেই ছিল ওখানে দাদারা সহ আরও 5 জন প্রাপ্তবয়স্ক ছেলে। মাহিও ছিল ওখানে। দাদাদের পাশের রুমে ছিল দাদি সহ বাকিরা। মূলত এই রুমে ছিলেন সব নারী সদস্যরা। রাত যখন একটু গভীর হতে লাগলো সবাই নির্ধারিত রুমে চলে গেলেন। সদর দরজা তো প্রথমেই লাগানো ছিল। যে দুটো রুমে সবাই ছিলেন সবাই কিন্তু নিজ নিজ রুমের জানালা দরজা বন্ধ করে রেখেছিলেন অজানা কোনো একটা ভয়ে। রাত প্রায় 3টার কাছাকাছি সবাই ঘুমে বিভোর। হঠাৎ করে একটা ফোন বাজার শব্দ সবাই শুনতে পান। এই শব্দে সবারই ঘুম ভেঙে যায়। খুবই তীক্ষ্ণ একটা রিংটোন। যেই রুম থেকে এই আওয়াজটা আসছিল ওই রুমে কিন্তু কেউ ছিল না। ওই রুমেই কিন্তু সোনালি ফুপু আত্মহত্যা করেছিল। ওই দিকটাতেও যাওয়া হয়। যাওয়ার পর রিংটোনটা শোনা যায় না। যখন আবার সবাই একটু দূরে চলে আসে আবার রিংটোনটা শোনা যায়। সারাটা রাত এরকম হয়েছে। শুধু তাই না, একজন দুজন যে শুনেছে তা কিন্তু না, সবাই শুনেছে। শুধু কি রিংটোনের আওয়াজ? না, শুধু রিংটোনের আওয়াজ না। মনে হচ্ছে উঠোনে কেউ দৌড়াদৌড়ি করছে, ফাঁকা রুমে কেউ দৌড়াদৌড়ি করছে। কেউ ভয়ে রুম থেকে বাইরে বের হতে পারেনি যখন এরকমটা শুরু হয়ে গেল। ফজর আজানের পর সবকিছু শান্ত। পরদিন দাদা একজন ভালো হুজুর খোঁজা শুরু করেন। এরই মধ্যে আরও 3 দিন কেটে গেল। এই 3টা রাত কি ভয়ঙ্কর সমস্যা যে ওই বাড়িতে হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। প্রতিটা রাতেই দৌড়াদৌড়ির শব্দ, কান্নার শব্দ এরকম কিন্তু হচ্ছিল। সিরাজগঞ্জের তারাস উপজেলার একজন হুজুরের সন্ধান পাওয়া যায়। তো দাদারা কয়েকজন মিলে ওই হুজুরের কাছে যান, সব সমস্যার কথা উল্লেখ করেন। হুজুর সব শুনে বলেন, আচ্ছা ঠিক আছে, খোঁজ খবর নিয়ে দেখি, আল্লাহ চাহেন তো সমাধান হবে ইনশাল্লাহ। যদি এখান থেকে করা যায় করব, আর যদি মনে হয় আপনাদের বাড়িতে যেতে হবে তাহলে ওখানেই যেতে হবে। 2-1 দিন পরে জানাই। তো 2-1 দিন পরে হুজুর ফোনের মাধ্যমে জানান যে বাড়িতে আসতে হবে, বাড়িতেই সমস্যা মূলত বেশি। উনি আসেন আর উনি বলে দেন যে উনি আসার আগ পর্যন্ত বাড়ির সবাই যেন খুব সাবধানে থাকেন। পরদিন সকালবেলা হুজুর তার একজন ছাত্র নিয়ে ওই বাড়িতে আসেন। হুজুরের উচ্চতা ছিল প্রায় 7 ফুট, বয়সটা 50-এর বেশিই হবে। হুজুর বাড়িতে ঢুকেই বললেন, আপনার বাড়ির পেছনে যে 2টো কবর আছে এটা কি জানেন? দাদারা বললেন যে না তো, আমরা তো কবর সম্পর্কে জানি না, এতদিন হয়ে গেল এখানে আছি, কবর তো এখানে আছে আমরা জানিই না, কেউ বলেই নি। তখন হুজুর বললেন যে মূলত আপনারা যার কাছ থেকে জমিটা কিনেছিলেন ওনার 2টো সন্তান মারা গিয়েছিল, তাদেরই কবর এখানে আছে। আর জমি সহ যে বাড়িটা কিনেছেন এই বাড়িতে শক্তিশালী অনেকগুলো জিনের বসবাস রয়েছে। আমি এদেরকে প্রতিরোধ করার চেষ্টা করব, আর না পারলে আমাকে ক্ষমা করবেন। এরপর হুজুর বলেন যে আমি এই বাড়ির উঠোনে দাঁড়িয়ে আজান দিব,
আর আপনাদের ভেতর কয়েকজন এই বাড়ির চারপাশে 4টা তাবিজ মাটিতে পুঁতে দিবেন। আজান শেষ করার আগে কাজটা করতে হবে, সমস্যা নেই, যতক্ষণ না তাবিজ সম্পূর্ণভাবে পুঁতে দেওয়া হবে আমি আজান বন্ধ করব না। আর বাকিরা যারা এখন আছেন সবাই একটি রুমে দরজা জানালা বন্ধ করে থাকবেন, বাইরে যাই কিছু হয়ে যাক না কেন কেউ কিন্তু বাইরে বের হবেন না। আর যখন শুনবেন আজান দিচ্ছি না, কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করছি, তখন বাইরে বের হবেন। এরপর হুজুর বাড়ির উঠোনের উপর একটা টুলের উপর দাঁড়িয়ে আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে উঠল। এদিকে বাড়ির সদস্যরা চারপাশে 4টা তাবিজ গেড়ে দেওয়ার কাজ শুরু করেন। তখন মনে হলো বাড়ির চতুর্পাশে উথাল পাতাল ঝড় শুরু হয়ে গেছে। এদিকে ওই রুমের ভেতরে যারা ছিল ওনাদের কাছে মনে হচ্ছিল বাইরের ঝড় শুরু হয়ে গেছে, এখনই ঘর বাড়ির উপরে গাছপালা ভেঙে পড়বে। বাড়ির ভেতরের বিভিন্ন আসবাবপত্র মনে হচ্ছে কে বা কারা ভাঙচুর করছে। এদিকে বাইরে যারা ছিলেন ওনারাও কিন্তু বিষয়টা ফিল করছিলেন যে ঘরের ভেতরে ধূপধাপ কিছু একটা আওয়াজ হচ্ছে, ভাঙচুর হচ্ছে, কাচের জিনিসপত্র ভাঙচুর হচ্ছে, এরকম কিছু একটা। ওনারাও দ্রুত মাটি গর্ত করেন এবং তার মধ্যে তাবিজ দিয়ে মাটি দিয়ে পুঁতে দেন। হুজুর আজান দেওয়া শেষ করে তেলাওয়াত করছিলেন। কিছুক্ষণ পর রুমের ভেতর থেকে বাকিরা বাইরে বের হলেন ভয়ে ভয়ে। হুজুর বলেন, আলহামদুলিল্লাহ, আপনারা এখন অনেকটাই বিপদমুক্ত, আরেকটু কাজ বাকি আছে। তখন হুজুর বলেন, আচ্ছা, আপনাদের ভেতরে কোনো কুমারী মেয়ে আছে? তাকে আমার দরকার হবে। তো এরকম একজনকে নিয়ে আসা হলো, তার নাম হচ্ছে ঋতু। তাকে নিয়ে আসার পর হুজুর বললেন যে আপনাদের আশেপাশে 40 ঘর চতুর্দিকে, এই 40 ঘরে যে সমস্ত মানুষজন আছেন তাদেরকেও ঝাড়ফুঁক করতে হবে, তবে সব লোকের দরকার হবে না। এই 40 ঘরের মধ্যে যাদের আসা যাওয়া আপনাদের বাড়িতে আছে শুধু তাদেরকে ঝাড়ফুঁক করলেই হবে। তো ওই যে ঋতু নামের ওই আপুকে নিয়ে আসা হয়। বাড়ির পাতিলের নিচে যে কালি আছে এই কালি দিয়ে আপুর ডান হাতের বৃদ্ধা আঙ্গুলির যে নখ রয়েছে এই নখে কালি দেওয়া হলো। হুজুর বললেন যে আমি যা যা বলবো আমার সাথে তুমিও তাই বলবে। হুজুর কিছু দোয়া দুরুদ পড়তে লাগলেন, আপুও সেটা রিপিট করলেন। এরপর হুজুর বললেন, আচ্ছা তুমি কি কিছু দেখতে পাচ্ছ তোমার নখের ভেতরে? তখন আপু বললেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। একটা কালো পাঞ্জাবি এবং পাগড়ি পরা লম্বা একজন মানুষ 2জন বেটে টাইপের মানুষের ঘাড় ধরে নিজের সাথে করে নিয়ে চলে যাচ্ছে। এটা শোনার পর হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে। এরপর হুজুর সবাইকে ঝাড়ফুঁক করলেন। ঝাড়ফুঁক দেওয়া শেষ হবার পর হুজুর বললেন, আপনাদের বাড়িতে যে জিনগুলো ছিল ওদের মধ্যে সবচেয়ে শক্তিশালী 2টো জিনকে আমার অনুগত জিন বন্দি করে নিয়ে গেছে, আর বাকি যেগুলো ছিল ওদেরকে শুরুতেই কয়েদ করা হয়েছে, অর্থাৎ বন্দি করা হয়েছে। আপনার নিরাপদ। তবে বাড়ির চারপাশে যে 4টা তাবিজ গেড়ে দেওয়া হয়েছে কোনো কারণে কেউ যদি তুলে ফেলেন তাহলে বাড়িতে আবার সমস্যা হতে পারে। আর এই বাড়িতে যত মহিলা আছেন তারা কেউ কোনোদিনও ভালো থাকতে পারবেন না, শারীরিক সমস্যা একটার পর একটা লেগেই থাকবে। এটার সমাধান আমার জানা নাই, আপনারা আরও ভালো কোনো হুজুরের কাছে যাবেন, আশা করা যায় তখন সমাধান হবে ইনশাল্লাহ। এরপর হুজুর সবগুলো রুমে যান, রুকিয়া করে দেন, আর উনি বলে দেন বাড়ির সামনের দিকে যে 2টো তেঁতুল গাছ আছে এগুলা কেটে ফেলতে হবে। ওনার নির্দেশনা মাত্রই তেঁতুল গাছ গোড়া থেকে কাটার কাজ শুরু হয়ে যায়। এরপর থেকে বাড়িতে জিন ঘটিত কোনো সমস্যা না হলেও বাড়ির মহিলা সদস্যরা যারা ছিলেন ওনাদের শারীরিক বিভিন্ন সমস্যা হতোই। সোনালী ফুপুর মৃত্যুর কয়েক মাস পর দাদি প্যারালাইজড হয়ে যান। 2026 সালের জানুয়ারি মাসের 9 তারিখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দাদি এই ইহকালের যাত্রা শেষ করেন। আমরা পরিবারের সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুন। আর বোঝাই যাচ্ছে যে ফুপু উনি আত্মহত্যা করেননি, ওনাকে আত্মহত্যা করানো হয়েছে, কারণ ওনার সাথে যে প্যারানরমাল ঘটনাগুলো ঘটছিল এটার একটা সুষ্ঠু সমাধান কিন্তু পরিবারের সদস্যরা করতে ব্যর্থ হয়েছিলেন। যদি গুরুত্ব দিয়ে এই কাজটি করা হতো হয়তোবা আল্লাহ তাআলা এই বিপদ থেকে তাকে মুক্তি দিতেন। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনা ঘটে আজ থেকে প্রায় সপ্তাহখানেক আগে থেকে। বলে রাখতে চাই, আমি বড় হয়েছি আমার মামার কাছে। মূলত আমার ছোটবেলায় আমার বাবা এবং মা একটা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এরপরে আমি যেহেতু একমাত্র সন্তান ছিলাম তাই প্রথম থেকে দাদুর সঙ্গেই আমি আমার বড় হওয়া। তারপরে একটা সময় পরে যখন আমার দাদু মারা যান এবং দাদা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তখন আমি বাধ্য হয়ে আমার মামার বাসায় চলে আসি। এরপর থেকে আমি সেখানেই বড় হই। অনেক ভাই, ঘটনা মূলত ঘটেছে আমার
মামার সঙ্গে। বলছিলাম গেল কিছু সপ্তাহ আগে থেকেই আমার মামা সবাইকে বলছিলেন তিনি একটা স্বপ্ন দেখতে পাচ্ছেন। স্বপ্নটা একটুকু অদ্ভুত, একটু নয় ভয়াবহ অদ্ভুত। আমার মামা স্বপ্ন দেখছিলেন যে প্রথম দিনের কথা বলি, আমার মামা স্বপ্ন দেখছিলেন যে তাকে কেউ একটা টেনে নিয়ে যাচ্ছে। যিনি নিয়ে যাচ্ছেন তার আকার আকৃতির বর্ণনা একটু আপনাকে দিতে চাই। তিনি দেখতে প্রচণ্ড লম্বা, একটা বড় সাদা থান তার পুরো শরীরে জড়ানো। আমার মামার হাত নাকি ছিল বাঁধা এবং তাকে টেনে কোনো একটা দিকে নিয়ে যাচ্ছে, একটা শুনশান প্রান্তরের মতো। মূলত আমার মামা এটা স্বপ্নে দেখেছিলেন। তিনি স্বপ্ন দেখে লাফ দিয়ে উঠে বসেন। বসেই তিনি মামিকে সমস্ত কিছু খুলে বলেন। আমার মামি তখন বলেন, তুমি একটা দুঃস্বপ্ন দেখেছো। এটি বলে তারা আবারও ঘুমিয়ে পড়েন। সেদিনকার মতো আর কোনো ঘটনা ঘটেনি। ঘটনা ঘটে তার পরের দিন ঠিক আবারও দুপুরবেলা। অনেক ভাই সঙ্গত কারণে বলে রাখি, আমার মামার দুপুরবেলা খাবারের পরে ভাত ঘুমের অভ্যেস ছিল। দুপুরবেলা খাবার খেয়ে ঘুমানোর পরে আবার সেই একই ঘটনা। এবার মামা দেখতে পান সেই একই রকম সাদা থান পরা কেউ একজন তাকে টেনে নিয়ে যাচ্ছে একটা ধূসর প্রান্তর। এবার তিনি আবারও ভয় পেয়ে জেগে ওঠেন এবং আমার মামিকে আবারও ডেকে পাঠান। মামি আসেন, পুরো ঘটনা শোনেন। এবার বলেন যে আমার মনে হয় গতকালকের স্বপ্ন তুমি ভুলতে পারোনি, সেটাই তোমার মাথায় রয়ে গেছে। তুমি এগুলো ভুলে যাও, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকো। ঘটনা অনেক ভাই এখানেই শেষ হলে পারতো। বলছিলাম যে গেল কিছু সপ্তাহ ধরেই আসলে আমার মামা এই ধরনের স্বপ্ন দেখছিলেন। এর পরের দিন রাতের বেলা তেমন কিছুই ঘটেনি, সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু তার পরের দিন দুপুরবেলা ঘটে আরেকটা উদ্ভট ঘটনা। এবার তিনি আবারও স্বপ্ন দেখেন। চিৎকার করে তিনি বাড়ি মাথায় তুলে নেন এবং সবাই যখন দৌড়ে আসে তখন তিনি বললেন, ওই লোকটি আমাকে একটা লাশের খাটিয়ার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এটি শুনে আমার মামি এবং সাথে আমার মামাতো বোনেরা বেশ উদ্বিগ্ন হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে না, এখন অন্ততপক্ষে একটা হুজুরের সঙ্গে কথা বলা জরুরি। অনেক ভাই ভাবতে পারেন এত ছোট বিষয়ে হুজুরের সঙ্গে কথা বলার কি আছে। আমার সঙ্গেও তখন আসলে এই বিষয়ে আমার মামি কথা বলেন এবং আমিও একই কথা বলেছিলাম। যাই হোক, সন্ধ্যের মাগরিবের নামাজের পরে হুজুরের সঙ্গে আমার মামা একান্তভাবে কথাগুলো শেয়ার করেন। এক পর্যায়ে হুজুর বলেন যে আপনি একটা কাজ করুন, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে পানা চান। আশা করি আল্লাহ আপনাকে খুব দ্রুত এই সমস্যা থেকে সমাধান করিয়ে দেবে, পার পাইয়ে দেবে। মানে ভাই এর পরের দিনের ঘটনা, এর পরের দিন সন্ধ্যের পর আমার মামার চোখ লেগে আসে। আমার মামা ঘুমিয়ে পড়েন। আমার মামির বক্তব্য মতে সেদিন রাতে আমার মামা কোনো মতেই আসলে সুস্থ ফিল করছিলেন না, অসুস্থ বোধ করছিলেন এবং সেই কারণেই আমার মামা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েন। একটা সময় পরে ঠিক একইভাবে মামা আবারও চিৎকার চেঁচামেচি শুরু করেন। কিন্তু এবার আমার মামার পুরো শরীর যেন নীল হয়ে গিয়েছিল। অনেক ভাই আমি নিজে সেই ছবি দেখেছি। আমার মামি সেই ছবি তুলে আমাকে পাঠিয়েছেন এবং আমি সেই ছবি দেখেছি। প্রচণ্ড নীলচে একটা করণ তার পুরো শরীরে ছিল। মনে হচ্ছিল প্রচণ্ড ভয় পেয়েছেন তিনি সবাইকে প্রচণ্ড ভয় পাচ্ছেন। তিনি এরপরে বলেন তিনি স্বপ্ন দেখেছেন যে তাকে লাশের খাটিয়ায় চড়িয়ে কোনো একজন তাকে নিয়ে যাচ্ছে। অদ্ভুত বিষয় হচ্ছে লাশের খাটিয়াটা আকাশে ভাসছিল, কোনো একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সে এখনো সেই হাত বাঁধা অবস্থাতেই আছে। এই কথা শুনে আমার মামি এবার বেশ ভয় পেয়ে যান এবং আমাকেও বাড়িতে ডেকে পাঠান। আমি কোর্ট কাচারির চক্করে কোনোভাবেই যেতে পারছিলাম না। তাই বলছিলাম যে একদিন বা দুদিন পরে আমি এসে আমাকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। তিনি ভালো ঘুমের ওষুধ দিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার আগেই ঘটে উদ্ভট আরেকটা ঘটনা। অনেক ভাই এর পরের দুদিন তেমন কোনো সমস্যা হয়নি। আমি আগেই বলেছি আমার মামা বেশ পরহেজগার মানুষ ছিলেন। তিনি নামাজ এবং রোজার ব্যাপারে প্রচণ্ড সিনসিয়ার ছিলেন এবং সেদিন তিনি রোজা রেখেছিলেন। ইফতারের পরে তিনি আবারও একটা ছোট ঘুম দেন। ঘুম থেকে আবারও ঠিক একইভাবে ওঠে। তবে এবার বলছিলাম একটা উদ্ভট ঘটনা ঘটে। ঘুম থেকে উঠে আমার মামা আবিষ্কার করেন তার বাম হাতের নিচে একটা রশির পেঁচানো দাগ। মনে হচ্ছে খুব শক্ত করে তার হাতকে অনেকক্ষণ যাবৎ কেউ বেঁধে রেখেছিলেন। পরে সেই দাগ তিনি
তিনি সবাইকেই দেখিয়েছিলেন, যদিও সে দাগের খুব একটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, কিছুক্ষণের মধ্যেই সেটা আবার মিলিয়েও যায়। অনেক ভাই, এই ঘটনার শেষ হয়তো বা হতে পারতো, এই ঘটনা হয়তো বা আমরা শেষ করতে পারতাম। এর কিছুদিন পরে আমার মামা আরও একটা স্বপ্ন দেখেন। তিনি দেখেন এইবার তাকে একটা লাশের খাটিয়া করে কবরের পাশে নামানো হয়েছে। কবরটা অনেক প্রশস্ত, অনেক গভীর। তিনি নিচের দিকে তাকিয়ে কোনো তল খুঁজে পাচ্ছিলেন না। এবার তিনি হাউমাউ করে কান্না করতে করতে মধ্যরাতে ঘুম থেকে উঠলেন এবং উঠেই তিনি জায়নামাজে দাঁড়িয়ে তিনি চিৎকার করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে লাগলেন এবং কোরআন শরীফ নিয়ে তিনি কোরআন পাঠ করতে বসে গেলেন। আমার মামি ততক্ষণে প্রচণ্ড ভয় পেয়ে গেছেন। ততক্ষণে তিনি আমাকে এবং আমার মামাতো ভাইকে ফোন দিয়েছেন, যিনি কিনা কাজের সূত্রে দেশের বাইরে থাকেন। পরবর্তীতে আমার মামাতো ভাই আমাকে বললে আমি কাজের ফাঁকে আমার মামাকে নিয়ে তার পরের দিন বিকেলবেলা হাসপাতালে যাই এবং দেশের খুব নামকরা একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথাও বলি। তিনি সবকিছু শুনে বললেন যে এটা একটা মনের ভুল, ভালো করে ঘুম হলে সবকিছুই ঠিক হয়ে যাবে। অনেক ভাই, এখানেই ঘটনা শেষ হলে পারত। এরপরে আমি বেশ কিছুদিন কোনো খোঁজ খবর নেইনি। সর্বশেষ বুধবার রাতের বেলা, অনেক ভাই শুনে অবাক হবেন, সর্বশেষ বুধবার রাতের বেলা মধ্যরাতে আমার মামি আমার মামাকে ডাকতে গিয়ে খেয়াল করলেন তিনি আর এই পৃথিবীতেই নেই। আমি জানি না অনেক ভাই এই ঘটনার সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা। বেশ অনেকদিন যাবত তিনি কবর দেখতে পাচ্ছিলেন এবং একটা সময় তিনি মারা গেলেন এবং সেদিন রাতে তিনি কোনো স্বপ্ন দেখেছিলেন কিনা সেটাও কোনো জানা যায়নি। গোসল করানোর সময় তখন যিনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন তিনি বলেছিলেন যে আমার মামার হাতের মধ্যে লাল করে রশি দিয়ে বাঁধার মতো দুটো দাগ তিনি দেখতে পেয়েছেন, ঠিক কাঁধের কিছুটা নিচে। এই ঘটনার আসলে এখানেই শেষ। অনেক ভাই, আমি জানি না এই ঘটনার কোনো ব্যাখ্যা আছে কিনা, তবে আমরা পরিবারের সবাই মনে করি, বিশ্বাস করি এটার সঙ্গে অলৌকিকত্বের কোনো না কোনো যোগ তো আছি। এরপরে সম্পূর্ণ সবকিছু দাফন কাফন শেষ হয়ে যাওয়ার পরে আর কোনো ঘটনা ঘটেনি। অনেক ভাই, এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগের। ঘটনাটি ঘটেছে আমার একটা নানুর সঙ্গে। তো উনি ট্রাক ড্রাইভার। উনি যশোরের দিকে উনি আদিতমারি থেকে যশোর পর্যন্ত ট্রাক নিয়ে, মানে ট্রাক পাথর আর কি নিয়ে যায় ট্রাকে। ওনার কাছে যে ঘটনাটি শুনেছি আমি আর কি, তো ঘটনাটা সেই অন্যরকম একটি ঘটনা যা গা শিংড়ে ওঠে এবং প্রচণ্ড ভয়ে থাকা লাগে। মানে এই ঘটনাটা শোনার পর মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো ঘটনাটি বেশি কথা না বলেই ঘটনাটি শুরু করি। তো উনি প্রত্যেক দিনের মতোই ওই ট্রাকে পাথর নিয়ে যায়। তো উনি একটা ওই কিছু দূর মানে 50 কিলো পথ যাওয়ার পর ওইখানে একটা স্বর্ণামতী ব্রিজ পাওয়া যায়। তো ওই ব্রিজের উপরে সব ট্রাক ড্রাইভাররা ট্রাক ওইখানে রেখে নাস্তা করে অথবা স্মোক করে। তো উনি ওই লাইনে তখন ছিলেন নতুন। উনি আসলে তখন তোর কিছু বুঝতেন না, কিন্তু গাড়ি চালায় তিনি, মানে উনি আর কি গাড়ি চালায় অনেক দিন থেকে। তো ওই রোডের লাইনে তিনি নতুন। তো প্রথম ট্রিপ যখন নিয়ে গেল, তো ওনার একটা হেল্পার ছিল, ওনার মানে ওরা ইয়াং একটা হেল্পার ছিল। তো ওকে গাড়ি ব্রেক দিয়ে ওকে বলতেছে যে গাড়ির দৌড়গুলো মেরে আয়, আমরা এখানে একটু নাস্তা করি। এরকম বলে উনি ট্রাকের চাবিটা রেখে ওনার হেল্পারকে দিয়ে চলে গেছে ওই চায়ের দোকানে। এদিক মধ্যে হেল্পার দরজাটা লক করেছে এক সাইডে, যেদিকে আর কি ড্রাইভার বসে সেদিকে দরজাটা লক করেছে, কিন্তু হেল্পার যেদিকে ওঠে ওই দিকের ওই পাশের আর কি দরজাটা লক করতে ভুলে গেছে। সে এমনিতেই চলে গেছে। এমনিতে চলে যাওয়ার পর ওই দুইজন মিলে কিছুক্ষণ এখানে মানে বসে থেকে একটু নাস্তা খেয়ে স্মোক করে কিছুক্ষণ পর
ওনারা ওই ট্রাক তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য ট্রাকে চললো। চড়ার পর যেরকম স্বাভাবিকভাবে ট্রাক চাবি দিয়ে স্টার্ট করলো, ট্রাক স্টার্ট করে ওরা মানে রানিংয়ে চলা শুরু করলো। তো কিছু তো মানে এদিক মধ্যে ওই দরজা খোলা ছিল। মেয়ে একটি ভয়ানক একটি অবায়ক, মেয়ে অবায়ক একটি ওই ট্রাকের দরজা খুলে ওই ওনার যে ড্রাইভারদের আর হেল্পার যে পিছনে একটা সিট থাকে ঘুমানোর জন্য, ওই সিটে শুয়েছিল। ওনারা ততটা বুঝতে পারে নাই। ওনারা তো ওনাদের মতনই স্বাভাবিকভাবে তাদের ট্রাকে বসে যাচ্ছিল। তো কিছু দূর পথ যাওয়ার পর ওই দাদু ওনার যে একটা লুকিং গ্লাস থাকে না, মানে ট্রাকের ভেতরে বা মাইক্রো কার এগুলোর ভেতরে কিন্তু একটা লুকিং গ্লাস থাকে। তো উনি লুকিং গ্লাসটা ঠিক করতে যেয়ে দেখতেছে ওনার পিছনের সিটে একটি মেয়ে মানে অবায়ক ভয়ানক অবস্থার, রক্ত মাখা মুখে আর চোখগুলো হচ্ছে লাল। ওই মেয়েটি শুয়ে আছে। তো উনি ট্রাক যেহেতু স্পিডে চলছিল, পুরো ট্রাকটা লোটে ছিল, তো উনি অতটা কেয়ার না করে আর কিছু দূর পথ যে আবার দেখতেছিল। এখন দেখলো মেয়েটা বসে ওই সামনের গ্লাসের দিকে তাকিয়ে আছে। মানে যে ড্রাইভার যখন গাড়ি চালায়, যে সামনে যে লুক দিয়ে যে গাড়ি চালায় না, যেভাবে তাকিয়ে এক ধ্যানে গাড়ি চালায় সামনের দিকে দেখিয়ে, তো ওই মেয়ে অবয়বটি ঠিক ওইভাবে ওই সামনের দিকে তাকিয়ে দেখতেছে। তো দাদু তো মানে হেল্পারকে যে বলবে কি রে, মানে এটা কি, মানে পেছনে কি এটা, মানে উনি একদম অবাক হয়ে উনি ওনার মতো গাড়ি চালাচ্ছে আর গ্লাসের দিকে বারবার মানে লক্ষ্য করতেছে। আর এটা কি, মানে আসলে এটা কোনো মানে আমি কি ধান্দা দেখতেছি না স্বপ্ন দেখতেছি? দাদু বারবার চোখ চলাচ্ছে আর বলতেছে মানে মানে শরীর তার স্পিস উসপুস করতেছে, মানে কি করবে না করবে কোনো ঠিক ঠিকানা নাই। তো হেল্পার ওই অবস্থা দেখে বলতেছে যে ওস্তাদ আপনার কি ঘুম ধরছে, ঘুমা এরকম করতেছেন কেন, গাড়িটা তো স্পিডে আছে, একটু দেখে চালান। পরে ওই দাদু হেল্পারকে বলতেছে তুই কি গ্লাসে কিছু দেখতে পাচ্ছিস? তো হেল্পার বলতেছে না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তো হেল্পার শুধু দেখতে পাচ্ছে না, দাদু কিন্তু ঠিকই ওই মেয়ে ভয়ানক অবয়বটিকে দেখতে পাচ্ছে। তারপর এক পর্যায়ে যে দাদু কিছু দূর পথ পেরিয়ে ডিপু, সামনে একটা ডিপুর এখানে যে তেল নেওয়ার জন্য গাড়িটা এক সাইড করার পর তখন হেল্পারকে ডাক দিয়ে বলতেছে দেখতো এখন পেছনে দেখতো কে বসে আছে, এটা মানে এরকম করে বলতেছে। হেল্পার তো কিছুই দেখতেছে না, পেছনে কেউ নাই। এই কথা বলার পর দাদু কি করলো, তৎক্ষণাৎ একটা সিগারেট হাতে মানে একটা সিগারেট নিয়ে লাইটার দিয়ে জ্বালার সঙ্গে সঙ্গে সেই গ্লাস থেকে যে মেয়ে অবয়বটি ছিল ওটা উধাও হয়ে গেল, ওটা দেখা যাচ্ছে না। তো দাদুর হাতে তখন ছিল আগুন। আর আমরা এমনিতেই শুনি যে আগুন জাতীয় জিনিস থাকলে নাকি মানে খারাপ আত্মারা নাকি কাছে আসতে পারে না। তো সিগারেট খাওয়ার পর দাদু ভাবতেছে যে আসলে আমি দেখতেছি, ও দেখতেছে না, এটা কেমন কথা। তো দাদু তেল নেওয়ার পর ওনার মানিব্যাগটা রেখে আসছে ওই গাড়ির ভেতরে। তো উনি ভয় করে গাড়িতে উঠবে না কি বলবে, মানে হেল্পারকেও বলতে পারছে না, ও যেহেতু তেল নিতেছে ওইখানে। এখন দাদু দরজাটা খোলা মাত্রই একটা হমকা একটা হাওয়া বেরিয়ে এলো। দাদু তো ভয়ে আতঙ্ক, আবার সেই দেখতেছে যে আবার ওই মেয়ে ভয়ানক অবয়বটি ওই সিটে বসে আছে। তো দাদু তখন জিজ্ঞেস করলো তুমি কে? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি আসলে কি আমাকে, মানে আমি কিন্তু ভয় পাচ্ছি, এরকম এটা ঠিক না, এরকম মানে আউল তাউল একটা কথা বলতেছে আর কি দাদু। তো বলতেছে আমাকে কিছুটা পথ এগিয়ে দেন, আমি আপনার কোনো ক্ষতি করব না। এই বলে দাদু বলতেছে। দাদু আর কথা না বাড়িয়েই তার মানিব্যাগ নিয়েই সোজাসুজি তেলের দোকানে যে তেল দিয়ে ওই আবার তার গাড়ি যেভাবে চালা লাগে সেভাবে চালিয়ে মেয়ে অবয়বটি তা কিছু দূর পথ যাওয়ার পর একটা সামনে একটা বড় ব্রিজ ছিল। ওই ব্রিজের সামনে যে দাদুকে বলতেছে যে আপনি গাড়ি ব্রেক দেন। এই কথা বলে দাদু
শাটামের উপর গাড়িটা ব্রেক দিল, দেওয়ার পর পরে মেয়ে অবয়বটি ওইখান থেকে উধাও হয়ে গেল। তাদের কোনো ক্ষতি করে নাই, তার হেল্পারেরও কোনো ক্ষতি নেই, তার গাড়িরও কোনো ক্ষতি করে নাই। তো এই ছিল একটা আশ্চর্য, একটা ভয়ানক ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই শেয়ার করো।